সমস্যা জীবনে বেশি থাকবে, কম নয়। তো এই কারণে মানে ভেঙে পড়লে হবে না, সবকিছুর সাথে মেনে একদম হাসি খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে, ঠিক আছে? বুঝলে সকলে? ভালো থাকতে হবে কিন্তু সকল সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে সবকিছুর আগে কিন্তু ভালো থাকা। কারণ তুমি যা করছো আজকে, যা যা করছো, যা যা কিছু, সবকিছু কিন্তু ভালো থাকার জন্যই। এবার ভালো থাকার জন্য আমি খুঁজতে গিয়ে যদি নিজের জীবনটাকে নষ্ট করে ফেলি, নিজের জীবনের ভালো জায়গাটাকে হারিয়ে ফেলি, সেটা তো ঠিক না। তাই অবশ্যই সবাইকে ভালো কিন্তু থাকতেই হবে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে আমরা গ্রুপ সি গ্রুপ ডি আমরা আজকে পড়বো, একটা টপিকও পড়বো। টপিকটার নাম হচ্ছে প্রবলেমস অন 10। তো আমরা প্রবলেমস অন 10 বলে একটা টপিক পড়বো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা পুরো ব্যাপারটা জানবো। এক নম্বর হচ্ছে আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডির সম্বন্ধে একটু ইনফরমেশন নিয়ে নেব, আর সিলেবাসটা একটু আলোচনা করে নেব। মোটামুটি কতগুলো কেমন ক্লাস লাগতে পারে সেগুলো একটু আলোচনা করে নেব। আর হচ্ছে অল টোটাল সিলেবাস নিয়ে একটু ডিটেলস করে আমরা আজকে একটা টপিক পড়বো। টপিকটার নাম হচ্ছে প্রবলেমস অন 10। যদি এমন কারোর মনে হয় যে আমার এটা লাগবে না বা আজকের ক্লাসে কোনো ইম্পর্টেন্ট নেই, তাহলে সে চাইলে লেফট করতে পারো। কিন্তু যদি মনে হয় যে ক্লাসটা লাগবে এবং কোনো বন্ধুর সাথে ক্লাসটা শেয়ার করতে চাও, সেটাও তুমি করতে পারো। যদি কারোর সাথে ক্লাসটা শেয়ার করতে চাও তাও করতে পারো। লিঙ্ক দেওয়া আছে তোমার গ্রুপগুলোতে, দেখবে লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি মনে করে জয়েন করবে শেয়ারও করতে পারো। কারণ এটা ফ্রি ক্লাস, আমরা ডেমো ক্লাস করব 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, পরপর 4 দিন ক্লাস করব। এবার যে কথাগুলো মেন আসছি, যে আজকে যে টপিকটা পড়া স্টার্ট করবো সেটা কিছুক্ষণ পরেই আমরা স্টার্ট করবো, কিন্তু তার আগে তোমাদের কিছু কথা শুনবো এবং তার সাথে সাথে আমরা গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন, তার সিলেবাস, এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করা। এবং মোটামুটি একটা গ্রুপ সি গ্রুপ ডি রেডি হতে কেমন কি টাইম লাগতে পারে, কতক্ষণ কি পড়া উচিত, এবং কি করলে আমরা এটা একদম কনফার্ম চাকরিটাকে নিয়ে নিতে পারি প্রায়। তো সেই জিনিসটা আমাদের আজকে প্রথম টার্গেট। আচ্ছা, এবার সবার আগে আমাকে একটু বলে নাও তো, তোমাদের কিছু বক্তব্য থাকলে বা কিছু জানার থাকলে একটু বলে নাও। কেউ কিছু স্যার একটু বলছিলাম কম। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে স্যার? হ্যাঁ, বলো কি বলছো। স্যার বলছিলাম এই ক্লাসের জন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আলাদা করে? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো, তুমি কোনো গ্রুপে নেই এমএস একাডেমি? ইয়ে স্যার, না স্যার আগে ছিলাম, তবে স্যার একটু মোবাইলটা চেঞ্জের কারণে এখন না স্যার আমরা বুঝতে পারি না স্যার, যদি একটু পারলে অ্যাড করে দিবেন স্যার। হোয়াটসঅ্যাপ করে দিও একটা, আমি জয়েন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু যদি কোশ্চেন থাকে একটু কথা বলে নাও তাড়াতাড়ি, কারণ আমরা সময় নষ্ট করবো না একদম। বেসিক কিছু জিনিস আলোচনা করে আজকে একটা টপিক পড়বো। টপিকটার নাম হচ্ছে প্রবলেমস অন 10। কিন্তু বেসিক আলোচনাটা করার জন্য আমি জাস্ট জেনে নিতে চাইছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কিছু বলার থাকে, একটু বলে নিতে পারো তাড়াতাড়ি। 5 মিনিটস টাইম দেবো তোমাদের জন্য। স্যার দেখলাম স্যার, একটা গ্রুপে দেখলাম এখন আপনি পাঠিয়েছেন একটু আগে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ কেউ কিছু বলতে চাও? যদি কিছু বলতে চাও, কিছু জানতে চাও, একটু তাড়াতাড়ি বলবে। স্যার বলছিলাম গ্রুপ সি গ্রুপ ডি এর ম্যাথের সিলেবাস একই? হ্যাঁ, বলে দিচ্ছি, দেখিয়েও দিচ্ছি আমি। গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাসটা এখনই আলোচনা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ম্যাথের মধ্যে স্যার কোন কোন টপিক গুলো করতে হবে সেগুলো একটু বলে দেবেন। পুরো ডিটেলস করে দেবো। হ্যাঁ স্যার, ওকে স্যার। সিলেবাস ডিটেলস। স্যার বলছিলাম এই পরীক্ষাটার জন্য কতদিন সময় পাওয়া যাবে? হ্যাঁ, সেটাও বলে দিচ্ছি। আর কি কোশ্চেন আছে, কোশ্চেন গুলো করে ফেলো তাড়াতাড়ি। আর কারো কিছু কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি করে ফেলো। স্যার স্যার একটা আলাদা জিনিস জানার ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার বলছিলাম ধরুন এই যে এটাও তো গ্রুপ সি একটা ক্লারিক্যাল পোস্ট হচ্ছে, কিন্তু আরেকটা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ, তো সে দুটোর মধ্যে কি তফাৎ মানে একটু যদি বলে দিতেন, মানে একটু বুঝতে পারছিলাম না। অনেকটাই তফাৎ আছে, সেটা আমি যখন আলোচনা করবো তখন বলে দেবো, ঠিক আছে? আর কিছু অন্য কারো কোনো কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি করবে, কিন্তু সময় নেই, কারণ আমরা পড়াতে যাই। সিলেবাসের মধ্যে জিআই আছে নাকি? জিআই জিআই না, সিলেবাস এখনই আলোচনা করে দেবো। আর কেউ কিছু? পিটির ম্যাথমেটিক্সটা কি একই সেম? পিটির ম্যাথমেটিক্স প্রায় একই, দেখিয়ে দিচ্ছি সিলেবাস। আর কেউ একটু তাড়াতাড়ি কোশ্চেন করবে? যদি কিছু কোশ্চেন থাকে একটু তাড়াতাড়ি করবে, তারপর আমি ডিরেক্ট চলে যাব ক্লাসে। আশা করছি আর কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? আপনার সাথে পার্সোনালি কথা বলতে কখন সময় হবে? কল করে নিয়ে 10:30টার পরে, 10:30 PM এর পর, ঠিক আছে?
ঠিক আছে আচ্ছা চলো শুরু করি। স্যার প্রত্যেকে একটু কনফার্ম করে দাও হাতের সাইনটা ইউজ করে যে প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ, স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে, একটু কনফার্ম করে দাও, দেন আমি ক্লাসে চলে যাচ্ছি। প্রত্যেকে একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও যে, বা কেউ মাইক্রোফোন অন করেও বলতে পারো যে হ্যাঁ ঠিকঠাক শুনতে পাচ্ছ আমার কথা, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাব, একদম সময় নষ্ট না করে। আচ্ছা, আমার ফার্স্ট টার্গেট আমি 5 to 10 মিনিটস নেব। 2016 যে নোটিফিকেশনটা বেরিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডির, ওইটা সম্বন্ধে জাস্ট 10 মিনিটস আমি আলোচনা করে নেব। দেন আমি যাব আমার আজকের ক্লাসের স্ট্র্যাটেজি গুলো বলে দিই। দেন আমি গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাসটা আলোচনা করব, যে কেমন কি সিলেবাস, কোথা থেকে কি পড়তে হবে। তারপরে আমি যাব যে এই সিলেবাস কমপ্লিট করতে কেমন কি ক্লাস লাগতে পারে, কতগুলো কি ক্লাস হতে পারে, আর আমরা কতগুলো কি ক্লাস দেব সেটা একটা আলোচনা করব। আর ফাইনালি আমরা প্রবলেমস টেনে চলে যাব। তো টার্গেট যাতে 9 PM এর মধ্যে আমরা সমস্ত আলোচনাটা করে নিয়ে 9 PM থেকে এক্সাক্ট 10 PM পর্যন্ত 1 আওয়ার একটা ম্যাথের সুন্দর ক্লাস করতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। তো আমার টার্গেট হচ্ছে 23 মিনিটস এই মুহূর্তে আমার হাতে আছে, তার মধ্যে আমি ডিটেলসটা আলোচনা করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি যাচ্ছি 2016 যে ফর্মটা বেরিয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করছি। 2016 তোমরা যদি এখানে নোটিফিকেশনটা দেখতে পাও যে ডেট ছিল আগস্ট মাসের 8 তারিখ, ঠিক আছে, 8/8/2016 সেই সময় এই নোটিফিকেশনটা হয়েছিল, দেখতে পাচ্ছ। তো এখানে যে জিনিসটা মেন জায়গা আমার আলোচনার বিষয় যেটা তোমার লাগবে, তো বাকি জিনিস বলে কোনো লাভ নেই। প্রথমত এই যে ফিসটা দেখতে পাচ্ছ এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সরকার এখন বুঝে গেছো যে অ্যামাউন্টটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। তো ফর্ম ফিল আপ অনেক বেড়ে যাবে, একদম 500 এর কাছাকাছি চলে যাবে, নিশ্চিন্তে থাকতে পারো। তো এটা একটা বাড়বে। আর নেক্সট যেটা থাকছে এক্সামের প্যাটার্নে থাকছে, এমসিকিউ ছিল আগে রিটেন এক্সামে, যেটা আমি যদি যাই ক্লার্কের ক্ষেত্রে তো সেটা ছিল 60 মার্কসের এমসিকিউ কোশ্চেন ছিল। 10 মার্কস ছিল একাডেমিক কোয়ালিফিকেশন, তো এটা হয়ে গেল 70। 30 মার্কস ছিল একটা হচ্ছে 5 মার্কস পার্সোনালিটি টেস্ট। কম্পিউটার টাইপিং এর কাজ ছিল 25 মার্কস, এবং এই টোটাল মিলে 30 মার্কস ছিল। টোটাল 100 মার্কস ছিল তোমার ক্লার্কের পোস্টে। এখানে যদি আমার বলে ফেলার পরে আমি তোমাদেরকে সময় দেব, তখন কিছু কোশ্চেন থাকলে করে নেবে। গ্রুপ ডি তে আগের নিয়ম অনুসারে ছিল 2016 যেটা বেরিয়েছিল, সেখানে 45 মার্কস ছিল রিটেন এক্সাম, 5 মার্কস ছিল পার্সোনালিটি টেস্ট। এখানে কোনো কম্পিউটার টাইপিং কোনো দরকার ছিল না। এই ব্যাপারটা পুরোটা ছিল গ্রুপ সি আর গ্রুপ ডির আগের কোশ্চেনের সিস্টেম। তো এবারে এইটুকুর মধ্যে যদি আরো কোনো কোশ্চেন থাকে একটু করে নিতে পারো তাড়াতাড়ি। স্যার গ্রুপ সি তে কোনো টাইপিং নেই? না, গ্রুপ সি তে আছে, গ্রুপ ডি তে নেই। ওকে, আচ্ছা এখানে ডেসক্রিপটিভ লিখতে হয় কি? বলো বলো। ডেসক্রিপটিভ না লেখালেখি এমসিকিউ, সব এমসিকিউ বলো। হ্যাঁ, স্যার এটাতে কম্পিউটার মানে জানা বা সার্টিফিকেটে কিছু ব্যাপার আছে? সার্টিফিকেট দেখো, টাইপিং ওগুলো যদি বাই চান্স নিউ নোটিফিকেশনে বলে যে একটা 6 মাসের কোর্সের সার্টিফিকেট লাগবে, ওগুলো সব কেনা যায়, ওই সব নিয়ে তুমি ভেবো না। মেন যেটা হচ্ছে সেটা একটা 1 মান্থের মতো টাইম তুমি একটা পাবে, 1 মান্থ থেকে 2 মান্থ, ওই সময় টাইপিংটা একটু প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে, ওগুলো চিন্তা করার নেই। মেন হচ্ছে আগে রিটেন পাস করা, ওই টাইপিং হয়ে যাবে 1 মান্থ থেকে 2 মান্থের মধ্যে, তোমার ওগুলো রেডি হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু মেন হচ্ছে আগে রিটেন এক্সাম কোয়ালিফাই করা, সেটার জন্য একটু তোমাকে রেডি হতে হবে। এবং তোমার টাইপিং কবে থেকে শুরু করবে নোটিফিকেশনের পর আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এখন থেকে তোমরা টাইপিং প্র্যাকটিস শুরু করে দাও, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, সেগুলো আমি ডিটেলস বলে দেবো। আচ্ছা, এই সিট গুলো তো চেঞ্জ হবে, পুরো ডিটেলস তো পাবে অলরেডি। দিদি একটু হিন্টস দিয়েছে, কিন্তু সেগুলো যতক্ষণ না নোটিফিকেশন আকারে আসছে আমরা সেটা নিয়ে আলোচনা করব না। এখানে যে জিনিসটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে তোমার ফুল মার্কসের ব্যাপারের পরে মেইন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটা অনেকে জানে না, বা এজ লিমিটের ব্যাপারটা জানে না। দেখো এখন এর 2016 যেটা ছিল সেখানে নর্মাল মানে জেনারেল কাস্টের ক্ষেত্রে 18 বছর থেকে 40 বছরের গল্প ছিল দুটোর ক্ষেত্রেই, কিন্তু সেটা বাকিদের ক্ষেত্রে 3 ইয়ার্স 5 ইয়ার্স যেমন যা রিল্যাক্সেশন থাকে সেটা ছিল। নর্মাল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রায় এই সিলেবাসই মানে এই এজ লিমিটটাই থাকে, তোমরা ভালো করেই জানো, তাও বলে দিলাম। ক্লার্কের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল পাস স্কুল ফাইনাল আর মাধ্যমিক, মানে সোজা কথা মাধ্যমিক পাস অথবা পুরনো এইচএস টেস্ট। আজকে দিনে মাধ্যমিক পাস শুধু কেউ নেই, সবাই এইচএস পাস করে ফেলেছে, তাদের চিন্তার কোনো কারণ নেই, সবাই বুঝতে পারবে। গ্রুপ ডি তে 8 পাস ছিল,
তো এগুলো সবাই বুঝতে পারবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যা এখানে চাইছে সেগুলো নিয়ে তোমার মাথা ব্যথা করার মতো আশা করি কারোর হবে না। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলো, এইটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার গ্রুপ সিটার পরীক্ষাটা কত নম্বরের বলেছিলেন আপনি? 60 মার্কস হচ্ছে রিটেন এক্সাম, আর বাকি 10 মার্কস একাডেমিক কোয়ালিফিকেশন, 30 মার্কস থাকছে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং। ওকে, ইন্টারভিউ আছে? বলো বলো। স্যার ওই একাডেমিক কোয়ালিফিকেশনটা মানে স্যার মানে কি বলবো, ওটা ইন্টারভিউর সময় না কি রকম হয়েছে ওটা? হ্যাঁ, ওটা তুমি ইন্টারভিউর সময়ই হবে। প্রথমে তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে, এখানকার নাম্বার নিয়ে তারপরে ইন্টারভিউর সময় একাডেমিক কোয়ালিফিকেশন মানে প্যানেল যেটা রেডি করবে আর কি, তোমার সবকিছু ভেরিফিকেশন হওয়ার পরে ওগুলো হবে। তো যদিও স্যার একটা কথা ছিল স্যার স্যার, বলছি- স্যার যদি ধরুন কারো মাধ্যমিকের নাম্বার একটু কম থাকে তো সেক্ষেত্রে কি স্যার মানে নাম্বার কমে যাবে স্যার এখানে? মাধ্যমিকের নাম্বার এখন দেখো ওখানে পুরো দেয়াই থাকবে যে কত নাম্বারের উপরে কত পাবে, ওটা একটা দেয়া থাকবে যে 60% পেলে 15%, ওটা যখন ফর্ম বেরোবে বা নোটিফিকেশন বেরোবে সেখানে বলা থাকবে। যেমন এইচএসসি যখন নোটিফিকেশনটা বেরিয়েছে দেখেছো, ওখানে বলাই আছে যে এত পার্সেন্ট যদি কেউ নাম্বার পায় তাহলে তাকে এই দেওয়া হবে বা এই করা হবে, এরকম ভাবে একটা একাডেমিক ভাগ আছে। তো সেরকম ভাবে প্রতিটা জায়গাতে তুমি এক্সামের ক্ষেত্রে পাবে। বুঝেছো? আচ্ছা, স্যার, আরেকটা স্যার জিনিস বলছিলাম, হ্যাঁ বলো। স্যার যদি কেউ ধরুন রিটেন পরীক্ষায় বেশি নাম্বার তুলতে পারে তাও ক্ষেত্রে যদি ধরুন কারো নাম্বারটা কমে যায় তো মেকআপ তো হয়ে যাবে তাহলে স্যার? কোনো অসুবিধা নেই, আগে রিটেন এক্সামটা ভালো করে করো তাহলেই তোমার কাজ হয়ে যাবে। রিটেন এক্সাম ভালো করে করলেই হবে, প্রথম কাজ এটাই। ঠিক আছে, ওইটুকু। স্যার বলছিলাম যে 3টে ধাপের পরীক্ষাটা কমপ্লিট হবে তো? 3টে ধাপে বলতে কি বলতে চাইছো বলো? ওই যে প্রথমে রিটেন, তারপরে একাডেমিক, দিয়ে একাডেমিক কোয়ালিফিকেশন ওই তোমার ইন্টারভিউর সময় কাজ হয়ে যাবে একসাথে। ও ফাইনালি প্যানেল বের করবে, ওটা তো তোমার কাছে সাবমিট নেবে। একাডেমিক কোয়ালিফিকেশন তো তোমার ডকুমেন্টস নেবে, তুমি ডকুমেন্টস জমা দেবে, সেটাকে ভেরিফিকেশন হবে, কনফার্ম হলে তোমার নাম্বারটা পড়বে। রাইট? আর কিছু? আচ্ছা বলছিলাম গ্রুপ সি আর ডি কি একই মানে একই রকম হয় পরীক্ষাটা না আলাদা কিছু? আলাদা দুটো পরীক্ষা, আমি সেটা বলে দিচ্ছি, ওয়েট করো। আর কারো কিছু কোশ্চেন আছে? স্যার ইন্টারভিউ আবার কি? ওটা টাইপিংটাকেই তো ইন্টারভিউ, আবার ইন্টারভিউ আলাদা করে আছে? পার্সোনালিটি টেস্ট 5 মার্কস আছে, টোটাল 30 মার্কস। টাইপিং ও আচ্ছা 25 মার্কস, পার্সোনালিটি টেস্ট 5 মার্কস, মোট 30 মার্কস আছে। রাইট? এর আগে পর্যন্ত। আচ্ছা এখন নতুন আচ্ছা নিয়মে কি করবে এখনো বোঝা মুশকিল, না আসা পর্যন্ত। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আর স্যার রিটেন পরীক্ষায় কত টাইম পাওয়া যাবে স্যার, মানে 100টা কোশ্চেন কত নাম্বার থাকবে, মানে কত সময় থাকবে স্যার? থাকবে না, 60 মার্কস থাকবে, আমি বলে দিচ্ছি, ওয়েট করো। দেখো এরপর যেটা আসছে গ্রুপ সি তে, গ্রুপ সি সিলেবাসটা দেখতে পাচ্ছ প্রত্যেকের স্ক্রিনে? প্রত্যেকের স্ক্রিনে গ্রুপ সি সিলেবাস দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার। দেখতে পাচ্ছি। ওকে, শোনো ভালো করে। দেখো গ্রুপ সি যে সিলেবাসটা আছে সেখানে দেয়া আছে 15 মার্কস হচ্ছে জেনারেল নলেজ। ঠিক আছে? তো জেনারেল নলেজের কোশ্চেন মানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, অনেকেই অনেক এক্সাম দিচ্ছ, সেখানে ভালো করেই জানো যে জেনারেল নলেজ মানে কিন্তু এই সিলেবাসটা মানে সব পড়তে হবে প্রায় একই টাইপের। কিন্তু এখানে একটা সুবিধা কি আছে, জেনারেল নলেজকে একটা পার্টে ভাগ করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স কে একটা পার্টে ভাগ করেছে। মানে 15 মার্কস পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, মিনস এটা যদি কেউ লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, 1 ইয়ার 6 মান্থ কম করে পড়া উচিত আর কি। তো লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার যেটা আমরাই প্রোভাইড করে দেবো, তো সেই ক্ষেত্রে তোমার কাজ হয়ে যাবে, এটার কোনো চিন্তার কারণ নেই। এটা যা দেয়া হবে, একজন পার্সোনাল টিচারই থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর জন্য, একজন জেনারেল নলেজ পড়ানোর জন্য থাকবে, একজন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর জন্য থাকবে। তো দুটো পার্টে দুজন থাকবে, 15 30 মার্কস রেডি করার জন্য। ঠিক আছে? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট মানে সোজা কথা যেটা একদম রিসেন্ট ঘটনা কিছু ঘটছে, এই যে ধরো তোমার 2 দিন আগে যেমন দেখলে আহমেদাবাদের যে ঘটনা ঘটলো, তো এগুলোর কেস, পাকিস্তানের সাথে যে কেস, এগুলো সব কিছু এর মধ্যে ইনক্লুড হয়। এর উপরে একটা দুটো কোশ্চেন পেয়েও যাবে। আবার জেনারেল নলেজের মধ্যে কিন্তু নর্মালি যেগুলো তুমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছো, ইতিহাস, ভূগোল, সমস্ত সাবজেক্টের পার্টগুলোর মধ্যে সেখান থেকে পার্টগুলো, ওর তো সিলেবাসের কোনো শেষ নেই। এগুলো কিন্তু যে যত বেশি পড়বে তার তত নাম্বার আসার চান্স থাকবে, যে যত বেশি পড়বে। এখানে কোনো পড়ার শেষ নেই, এটা যে যত পড়বে সে তত শিখবে। এবার লিমিটেশন কোথায়? লিমিটেশন আছে এই দুটো টপিকে, জেনারেল ইংলিশ আর অ্যারিথমেটিক। এই দুটো টপিক হচ্ছে লিমিট জায়গা। লিমিট জায়গা মানে কি, যে কোনো স্টুডেন্ট হয়তো অতটা ভালো নয় বা অতটা পড়াশোনায় টাইম দিতে পারে না, বা দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে অতিরিক্ত পড়ার মতো একদম মানে ক্ষমতাও নেই, বয়সও হয়ে গেছে, তার সাথে সাথে
দেখা যাচ্ছে যে মানে টাইমও দিতে পারছে না। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানকার সিলেবাসটা যেটা হয় যে কোনো এক্সামের ক্ষেত্রে ম্যাথ আর ইংলিশ কিন্তু একটা লিমিটেড জায়গা থাকে, মানে কোনো স্টুডেন্ট যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করে এখানকার নাম্বারটা কিন্তু তুলতে পারে। তবে এই দুটোতে কি লাগে, একটু বুদ্ধি লাগে, একটু বুদ্ধিকে কাজে লাগাতে হয়। আর ওগুলোতে যেমন বেশি মুখস্থ করতে হয়, এই দুটো টপিকে একটু বেশি বুদ্ধি কাজে লাগাতে হয়। কিন্তু এর সিলেবাসটা লিমিট আছে যে এইটুকু করে গেলে তুমি তার মধ্যে পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে তে ওর কোনো লিমিটেশন নেই, যা খুশি আসতে পারে। এবার আমি যদি যাই আমার টপিকে অ্যারিথমেটিক পার্ট, এখানে একদম ক্লিয়ার ভাবে লেখা আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে পাটিগণিত, মানে তোমাকে এখানে কিন্তু উল্টা পাল্টা সবকিছু পড়তে হবে না। তুমি জিওমেট্রি নিয়ে, জ্যামিতি নিয়ে বসে গেলে, পরিমিতি নিয়ে বসে গেলে, তুমি অমুক নিয়ে বীজগণিত নিয়ে বসে গেলে, ওগুলো এখানে কিছু লাগবে না। এখানে অনলি 15 মার্কস থাকছে পাটিগণিতের উপর। পাটিগণিত মানে কি কি থাকছে? পাটিগণিত মানে থাকছে নাম্বার সিস্টেম, মানে সংখ্যা তত্ত্ব, যেগুলো আমরা বাস্তব সংখ্যা, তারপর হচ্ছে তোমার পূর্ণ সংখ্যায়, স্বাভাবিক সংখ্যা, এগুলো পড়েছে। তো নাম্বার সিস্টেম নিয়ে ভালো করে করতে হবে। দশমিকের কাজ, রেকারিং ডেসিমেল, ডেসিমেল মানে দশমিকের উপর যে নাম্বার গুলো, দশমিক, ভগ্নাংশ, সরলীকরণ লাগবে, একটু সিম্পলিফিকেশন অল্প একটু লাগবে, মানে বীজগণিত পাঠের কিছু জিনিস লাগবে। বীজগণিত একদম বাদ দেওয়া যাবে না, এখানে সিম্পলিফিকেশন কিছু থাকবে, তাই সেটা করতে হবে। খুব কমপ্লিকেটেড সিম্পলিফিকেশন নয়, মোটামুটি চলবে। ডিভিসিবিলিটি, বিভাজ্যতার নিয়ম, মানে বিভাজ্যতা যতগুলো নিয়ম আছে সেগুলো কাজে রাখতে হবে। 2016 এর কোশ্চেন পেপারও তুমি দেখলে বুঝতে পারবে, অলরেডি আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। তাছাড়া যখন পেড ব্যাচ শুরু হবে সেই গ্রুপে সবই ডিটেলস আবার দিয়ে দেওয়া হবে। এলসিএম, এইচসিএফ, লসাগু গসাগু বের করা, পার্টনারশিপ, অংশীদারি কারবার, অ্যাভারেজ, গড়ের প্রবলেম, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, তারপর থাকছে পার্সেন্টেজ, শতকরার প্রবলেম, প্রফিট লস, লাভ ক্ষতি, ডিসকাউন্টের অঙ্ক, তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়া নেই তাও রিস্ক ফ্যাক্টর হিসেবে একটু করে রাখতে হবে, টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কার্য, টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। এবং মজার বিষয় হচ্ছে অ্যারিথমেটিকের যে সিলেবাসটা গ্রুপ সি তে দেখতে পাচ্ছ, তুমি যদি যাও আমাদের গ্রুপ সির সাথে সাথে আমি যদি গ্রুপ ডি তে যাই, তাহলে গ্রুপ ডির ক্ষেত্রেও আমরা অ্যারিথমেটিক পার্টে, এটা হচ্ছে গ্রুপ ডির সিলেবাস, এখানে যদি আমরা অ্যারিথমেটিক পার্টে যাই সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি দেখো ভালো করে গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস সেম, তার মানে একটা স্টুডেন্ট যদি গ্রুপ সি আর গ্রুপ ডির প্রিপারেশনের জন্য তাকে আলাদা আলাদা করে কিছু নিতে হচ্ছে না। ম্যাথের ক্ষেত্রে তার কমন প্রিপারেশন, যা গ্রুপ সি তে সিলেবাস আছে গ্রুপ ডি তেও তাই আছে। তার মানে এর জন্য আলাদা আলাদা দুটো ব্যাচ পড়তে হবে না, একটা ব্যাচই পড়লে হবে, সেখানেই গ্রুপ সি হয়ে যাবে, সেখানেই গ্রুপ ডি হয়ে যাবে। তো এই কারণে কেউ যদি গ্রুপ সির প্রিপারেশন নেয় তার গ্রুপ ডি অটোমেটিক হয়ে যাবে, তার জন্য আবার এক্সট্রা আলাদা করে কিছু নিতে হবে না। গ্রুপ সির প্রিপারেশন নেওয়া মানে গ্রুপ ডি হয়ে যাবে। কেন? কারণ গ্রুপ ডির সিলেবাস যেটা আছে সেখানে গ্রুপ সির যা সিলেবাস আছে সেই 3টে পার্ট তো থাকছে। গ্রুপ সি তে ইংলিশ এক্সট্রা আছে, কিন্তু গ্রুপ বি তে ইংলিশটা নেই, কারণ 8% উপরে বেস করে, তাই এখানে ইংলিশ নেই। যে সমস্ত স্টুডেন্ট ইংলিশে একটু বেশি দুর্বল তাদের ক্ষেত্রে যদি একটু পড়াশোনা বেশি করে একটু কারেন্ট অ্যাফেয়ার্স, যারা ইংলিশ ম্যাথে দুর্বল হয় তাদের আবার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক স্ট্রং হয়, তো সেগুলো যদি একটু ভালো করে সে রেডি করতে পারে, অ্যারিথমেটিক পার্ট মানে পাটিগণিত পার্টটা আমার উপর দায়িত্ব থাকবে, আমি চেষ্টা করব পুরোটা তুলে দেওয়ার, তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে তার অনেকটা হেল্প হবে। আর গ্রুপ সি করতে গেলে ইংলিশটাও একটু ভালো করে পড়াশোনা। এই হচ্ছে সিলেবাস সিস্টেম। এই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলে ফেলো, বেশি সময় নষ্ট করবো না, কারণ আমরা একটা টপিক পড়াবো আজকে। টপিকটার নাম হচ্ছে প্রবলেমস অন 10, যেটা টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব এই টপিকের মধ্যে পড়বে। টাইম এন্ড ডিস্টেন্স বলে একটা টপিক একদম শেষে দেখতে পাচ্ছ, টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। প্রবলেমস অন 10 এর উপরে একটা কোশ্চেন এক্সামে থাকবেই থাকবে, তাই আমরা প্রবলেমস অন 10 টপিকটা আজকে পড়বো। তাই যদি কারো কিছু কোশ্চেন থাকে, কিছু বলার থাকে বলে নাও। স্যার বলছি এক্সাম মোটামুটি কোন মাসের মধ্যে হতে পারে? এক্সাম মোটামুটি কোন মাসের মধ্যে হতে পারে, প্রথম কথা হচ্ছে দেখো, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি নিয়েও একটা কমপ্লিকেটেড অবস্থায় আছে, এবং যেহেতু অনেকের চাকরি এটা পুরো চলে গেছে গ্রুপ সি গ্রুপ ডি, বা যেমন আমি যদি বলি স্কুল সার্ভিসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলের টিচাররা কিন্তু ডিসেম্বর পর্যন্ত টাকা পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যাদের চাকরি গেছে তারা কিন্তু সেই টাকাও পাচ্ছে না। একটা সরকার ভাতা দেবে বলেছিল 20 থেকে 25 হাজার টাকা করে, সেটাও দিচ্ছে না। তার মানে ওই লোকগুলোর কিন্তু লাইফটা অনেকটা কঠিন অবস্থায় চলছে। তো সেক্ষেত্রে
এরা যদিও একটু নোটিফিকেশনটাকে 2 দিন 4 দিন এদিক ওদিক করছে, ইচ্ছে করেই করছে, তার পেছনে কারণ কি না, যদি একসাথে স্কুল সার্ভিসের নোটিফিকেশন আর গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন একসাথে বের করে দিত, তাহলে আন্দোলনটা একসাথে সবাই মিলে করত। দেখা যাচ্ছে গ্রুপ সির ক্যান্ডিডেটও গেছে আন্দোলন করতে, ডির ক্যান্ডিডেটও গেছে, স্কুল সার্ভিসের জন্য টিচাররাও গেছে, তাতে আন্দোলনটা একটু জোরালো হতো, একটু বড় করে দেখতে লাগতো, যেটা সরকারের ক্ষেত্রে খারাপ। তাই আন্দোলনটাকে যাতে ভেঙে ফেলতে পারে, যাতে আন্দোলনটাকে চাপিয়ে দিতে পারে, তাই এরা কি করেছে, প্রথম থেকে একটা একটা পার্টে ডিভাইড করার চেষ্টা করেছে। সবার প্রথমে করেছে কি, যে গ্রুপ সি গ্রুপ ডি কে স্কুল সার্ভিস টিচারদের থেকে আলাদা করে দিয়েছে, ওদের সবার চাকরি চলে গেছে, এদেরকে বলেছে ডিসেম্বর পর্যন্ত টাকা দেবে। আবার ওখানে কি করেছে, ওদের তো টাকা দিচ্ছে না, তার উপরে কি হচ্ছে, কোন রকম ভাবে অনেক কিছুতে প্রবলেম করছে, দুজনকে পুরো আলাদা চোখে দেখছে, ওদের দুজনের মধ্যে আগে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে, এবং তারপরে নোটিফিকেশনের ক্ষেত্রেও তাই করলো। দেখা গেল আগে স্কুলেরটা বের করে দিল, তারপর গ্রুপ সি গ্রুপ ডিটা বের করে। কারণ এটা দেখাবে সরকার, যেহেতু তোমার কোর্টে এটা বলেছে যে যদি এতজন টিচার না থাকে তাহলে স্কুলগুলো চলবে কি করে, তার মানে আগে তো স্কুলের টিচার লাগবে। কিন্তু যেহেতু কোর্ট এটা বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেট যদি স্কুলে না থাকে তাও কাজ চলে যাবে, অন্য কেউ না কেউ কাজ করে দেবে, তাই তাদের যা একদম সবার প্যানেল, পুরো প্যানেল বাতিল করে দিয়েছে, তাদেরকে ডিসেম্বর পর্যন্ত টাকা দিচ্ছে না। তাই সুপ্রিম কোর্টের ওই কথা অনুসারে এরা ঠিক তার উল্টো ভাবে চলবে। তাই এরা কি করেছে, নোটিফিকেশনটা একসাথে না দিয়ে কিছুদিন লেট করেছে, এবং নোটিফিকেশনটা হয়তো এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। কিন্তু পরীক্ষাটা কিন্তু যেহেতু অনেকগুলো ছেলে মেয়ের লাইফ একটা প্রবলেমের মধ্যে আছে, পরীক্ষাটা খুব একটা দেরি করবে না, হয়তো স্কুল সার্ভিস এক্সামের সাথে সাথে হতে পারে, বা হয়তো 15 দিন 20 দিনের গ্যাপে হতে পারে, কিন্তু খুব একটা লেট একদম করবে না। তো ধরে রাখতে পারো তুমি, তোমার হাতে 2 থেকে 3 মান্থ আছে, এটা ভেবেই তোমার পড়াশোনা করা উচিত। বুঝেছো? হ্যাঁ স্যার, তার মানে এই বছরের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে? একদম, এটা তো পুরো কমপ্লিট করতেই হবে, উপায় নেই, না করলে স্যার, এতগুলো বলছিলাম গ্রুপ সি আর গ্রুপ ডি ডেট আলাদা হয় না টাইমটা আলাদা হচ্ছে? এক্সামটা মানে তুমি বলছো এক্সাম কি আলাদা আলাদা ডেটে হয়, এই কথাটা বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সামের যেটা ব্যাপার আছে, নিউ নোটিফিকেশনে এখনো পর্যন্ত মানে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি যখন 2016-এ হয়েছিল, সেই সময় এক্সাম যতদূর সম্ভব আলাদা আলাদা হয়েছিল, আমার ঠিক মনে নেই, যতদূর সম্ভব এক্সাম আলাদা আলাদাই হয়েছিল, এবং আলাদা আলাদা মিনস আলাদা আলাদা ডেটে। ঠিক আছে, এমনকি কেউ আছো যে ওই সময়ে কেউ আছো কি এখানে গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছো? তো বেসিক্যালি দেখো এবার কি বলছো, আলাদা আলাদা এক্সাম হয়েছিল, আলাদা আলাদা ডেটে দুটো। আলাদা হয়েছিল স্যার। আলাদা আলাদা ডেটেই হয়েছিল, আমার সেটাই মনে আছে, আলাদা আলাদা ডেটে হয়েছিল। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, দেখো এরা তো চাইবে ঝামেলা একসাথে মেটাতে, সেখানে এমন কোনো মানে গ্যারেন্টি নেই যে আলাদা আলাদা ডেটেই হবে, এমনও কিন্তু হতে পারে একই ডেটের আগে পরে হতে পারে, তার কিন্তু কোনো রকম নেই। তাই তুমি এইগুলো ভেবে পড়লে হবে না, কারণ সিলেবাস দেখানোর বিষয় বলতে যে গ্রুপ সি তে যা সিলেবাস গ্রুপ ডি তে তাই থাকছে, ইংলিশটা শুধু এদিক ওদিক হচ্ছে, অতএব তোমার পড়াশোনার প্যাটার্ন সেম থাকছে। তাই যদি এক্সাম মানে একই দিনে দুটো হাফে হয় তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটাই শুধু সমস্যা আছে, সেটা কি, যেহেতু ক্যান্ডিডেট প্রচুর, তাই একদিনের মধ্যে এইরকম ভাবে সিস্টেম ম্যানেজ করাটা অনেক চাপ। তাই সেটা করতে পারবে কিনা আমাদের সরকার, সেটা একটা চাপে। তাই এখন যতক্ষণ না ফাইনালি ডেট অ্যানাউন্স হচ্ছে যে এক্সামের ডেট অমুক ডেট হবে, বলা মুশকিল। তবে 99% আমাকে যদি বলো যে স্যার আপনার কি মত, তো আমার মতে আলাদা আলাদা ডেটে হবে, কারণ প্রচুর ক্যান্ডিডেট, একসাথে এতজনকে একদিনে কন্ট্রোল করতে পারবে। স্যার বলছিলাম কেউ যদি স্কুল সার্ভিসের টিচারের পরীক্ষা দেয় এটাও দিতে পারবে তার সাথে? হ্যাঁ, এটার সাথে ওটার কোনো ইয়ে নেই, সবই দিতে পারবে। স্যার গ্রুপ সি আর ডি ও তো তাহলে আলাদা আলাদা পরীক্ষা, তাহলে দুটো পরীক্ষাই দিতে পারবে একজন? হ্যাঁ দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। তবে এই যে গ্রুপ ডি গ্রুপ সির যে ফর্ম আছে, যখন ওখানে না সির মধ্যে অনেক ভাগ থাকে বা ডির মধ্যে অনেক ভাগ থাকে, সেখানে দেখা যাবে যে হয়তো তোমাকে সব পোস্টে অ্যালাউ করবে না, হয়তো বলে দিলে তোমাকে এখানে পার্টিকুলার এরকম টাইপের পোস্টে তোমাকে বসতে হবে, সেটা হতে পারে। কিন্তু তুমি গ্রুপ সিও দিতে পারবে, তুমি গ্রুপ ডিও দিতে পারবে, তুমি স্কুলের টিচারের চাকরিও দিতে পারবে, সবগুলোতেই বসতে পারবে। সরকারের তো তাতে ফায়দা বেশি, বেশি টাকা ইনকাম হবে।
কিন্তু হয়তো এটা করবে না যে তুমি একসাথে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করলে, সেখানে হয়তো দেখা গেল 5টা জোন আছে কি 5টা পার্ট আছে, তুমি সব জায়গাতে অ্যাপ্লাই করলে, সেটা হয়তো করতে যাবে। বুঝতে পারলো? আমি কি স্যার একটা ক্যান্ডিডেট গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই অ্যাপ্লাই করতে পারে স্যার? হ্যাঁ, অবশ্যই করতে পারে। ঠিক আছে স্যার যদি যেমন কারো খুবই হায়ার কোয়ালিফিকেশন থাকে, তাও যদি ধরুন সে গ্রুপ ডি তে মানে পাস করে, তো সেক্ষেত্রে কিছু প্রবলেম আছে স্যার? না না, প্রবলেমে কি আছে? হায়ার থাকুক আর লোয়ার থাকুক, তোমার কোয়ালিফিকেশন তোমার ওখানে চাকরি হবে। তুমি ওই যা হয় একটা ইন্টারভিউতে কোশ্চেন করে, তুমি এত ডিগ্রি করেছো, তুমি কি গ্রুপ ডি আদৌ করবে, তুমি তো অন্য কিছু পেলে চলে যাবে, এরকম কিছু কিছু কথা বলে, ঠিক আছে? কিন্তু আজকের দিনের বাজারে যা অবস্থা, পিএইচডি করা লোকও দেখা যাচ্ছে ফুচকা বিক্রি করছে, অতএব সেক্ষেত্রে আর কি কোশ্চেন করবে ওরা এগুলো নিয়ে আর বেশি মাথা চাপবে না। তুমি তোমার পড়াশোনা করে আগে মানে রিটেনটা ভালো করে কোয়ালিফাই করো, রিটেনটা ভালো নাম্বার করো, তাহলে আশা করি আর প্রবলেম। ঠিক আছে? যারা আগে পরীক্ষা দিয়েছিল 2016 সালে, তারা কি কোনো এক্সট্রা বেনিফিট পাবে? এক্সট্রা বেনিফিট দেওয়ার তো একটা সরকার চেষ্টা করবে কিছুটা, কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রায় জনই অযোগ্য হিসেবে অ্যানাউন্স করেছে, সবার চাকরি বাতিল করে দিয়েছে, তো সেক্ষেত্রে যদি এক্সট্রা কিছু করতে যায় হয়তো বেশি প্রবলেম হয়ে যাবে। তাই আমার মনে হয় না এখানে এক্সট্রা কিছু করতে যাবে। আর এক্সট্রা কিছু করা মানে কি, কোথায় করবে? একাডেমিক কোয়ালিফিকেশন তো অলরেডি নাম্বার কমানো আছে, যেমন ওখানে করতে পারছিল স্কুল সার্ভিসে, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশন আগে অনেক নাম্বার ছিল, বিএড এর ব্যাপার ছিল, সেগুলোতে অনেক নাম্বার ভাগ ছিল, তাই সেখান থেকে বাঁচিয়ে ডেমো নানা রকম প্ল্যান করে করেছে। কিন্তু এখানে তো সেই জায়গাটাই নেই, স্কোপই নেই, তো এখানে আর করবে কি? স্যার আপনাকে একটা জিজ্ঞেস করলাম না, যে মানে ধরুন পিএসসি ক্লার্কশিপ আর এটা ক্লার্কের মধ্যে কি তফাৎ? পিএসসি দেখো, ওয়েস্ট বেঙ্গলের প্রায় এক্সামের সিলেবাস প্রায় কমন এবং কোশ্চেনের প্যাটার্নও প্রায় কম। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা হয়, সেখানে কিন্তু তাদের পিএসসির আন্ডারে যতগুলো এক্সাম হয়, তার লেভেলের সাথে এর লেভেলটা একটু হলেও পার্থক্য থাকে, ঠিক আছে? কারণ এটা একটা গ্রুপ ডি বা গ্রুপ সির এক্সাম, আর ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে এক্সাম গুলো হয় সেগুলোর স্যালারিরও ডিফারেন্স থাকে, এবং সেক্ষেত্রে কোশ্চেন একটু লেভেল, সিলেবাস হয়তো একই, লেভেল একটু এদিক ওদিক, কিন্তু ওভারঅল প্রায় দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গলের সব এক্সামেরই প্যাটার্ন প্রায় একই রকম। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই জিজ্ঞেস করলাম, কারণ ওটাও তো বলেন গ্রুপ সি এর চাকরি স্যার, আর এটাও। তবে তুমি মানে ওটার সাথে এটাকে ভুলিও না, এখানে তোমার পড়াশোনার প্যাটার্নটা অনেকটা আলাদা হবে মানে ওখানকার থেকে, ঠিক আছে? হয়তো সিলেবাস একই, কিন্তু প্যাটার্নটা একটু আলাদা। ওকে, আর স্যার একটা জিনিস বলছিলাম অন্য প্রসঙ্গে, তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি। হ্যাঁ স্যার বলছিলাম, ওই যে পিএসসি যেটা শুনছিলাম স্যার, ওটা একটা পুরোপুরি মানে সরকারি সংস্থা, মানে এটা কি স্যার পুরোপুরি সরকারি সংস্থা নয় স্যার? মানে এটা একটু যদি বলে দিতেন। কোনটা সরকারি সংস্থা? ওই যে পিএসসি যেটা আছে না স্যার, ওটা পুরোপুরি। কে বলছে সরকারি সংস্থা? সরকারি দিত। পাবলিক সার্ভিস কমিশন মানে কি? ওয়েস্ট বেঙ্গল পিএসসি এটা সরকারেরই সব, ওয়েস্ট বেঙ্গলের সব ডব্লিউবিসিএস অফিসার হচ্ছে, অমুক হচ্ছে, এত কিছু দেখতে না স্যার, আমি ওটা বলছিলাম স্যার, ওটা তো বলি পিওরলি গভর্নমেন্ট, কিন্তু স্যার যেটা এসএসসি এটা তো স্যার পুরোপুরি সরকারি নয় স্যার, ওটা বলছিলাম স্যার। ওইগুলো নিয়ে ওগুলো সব স্কুল সবই সরকারের, কিন্তু সরকার বলছে যে এটা ওদেরকে অটোনোমাস। যেমন এখন যদি তুমি বলো যে স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এরা কি অমুকের আন্ডারে? একটা অটোনোমাস ওই ভাগ থাকে, ওগুলো মানে যখন লোক বিপদে পড়ে তখন অন্যের ঘাড়ে দোষ চাপানো, এটা হচ্ছে স্বভাব, ঠিক আছে? তো এটা নতুন কিছু না, কিন্তু ওগুলো সব গভর্নমেন্ট, ওটা নিয়ে নতুন করে আর কিছু। চলো, আর কিছু টপিক নিয়ে কিছু কথা আছে, তাহলে আমি টপিকে চলে যাচ্ছি, আজকে পড়ানোর টপিকে চলে যাচ্ছি। স্যার এক্সামের টাইমটা বলো 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 বলো। স্যার এক্সামের টাইমটা কনস্টেবলের সিলেবাস আর এটার সিলেবাস তো প্রায় একই, ওটা ডাব্লিউবি কনস্টেবলটা পড়া থাকলে এটা তো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পুলিশের কনস্টেবলের পড়াশোনা এর পড়াশোনা অনেকটা একই, সেটা অস্বীকার করার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেনের প্যাটার্ন প্রায় একই রকম থাকে, ঠিক আছে? তবে তোমার উচিত যে একটু মক টেস্ট দেওয়া, বা হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্ন যত রকম, তুমি যখনই এই এক্সাম দিতে যাবে তুমি পুরোনো কি কি কোশ্চেন ঘাঁটবে, কি কি কোশ্চেন করা উচিত। এক হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি যত কোশ্চেন পেপার আছে সেগুলো করা উচিত। তারপরে পুলিশের এক্সামের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত এক্সামের কোশ্চেন পেপার আছে সবগুলো করা উচিত। ওগুলো সব করেই এক্সামে যায়। হ্যাঁ, ওখানকার রিজনিং করবে না, এগুলো করা উচিত। তার সাথে সাথে এক্সট্রা হিসেবে কিছু মডিফিকেশন, কিছু বিশেষ করে এখানে যেতে কারেন্ট অ্যাফেয়ার্স একটা এক্সট্রা পার্ট, মানে একটু
আলাদাভাবে হাইলাইট করা আছে, অনেক এক্সামে এতটা হয়তো হাইলাইট করা থাকে না, তো সেই জায়গাটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর একটু বেশি জোর দিতে হবে। এইটা যেমন তুমি হয়তো পুলিশের এক্সাম দিতে গেছো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতটা হয়তো হাইলাইট করা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো একটু ডিফারেন্স, বুঝতে পারলেন? স্যার 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 বলো। স্যার বলছি 2016 যখন এসএসসি হয়েছিল স্যার, কাট অফটা কত গেছিল স্যার? একটু যদি ক্লিয়ার করেন স্যার কাট অফের জায়গাটা। এসএসসির কাট অফের সাথে এখনকার কাট অফ একদম গুলিও না। প্রথম কথা হচ্ছে দেখো, আগে আমি আমার যদি ম্যাথের সাবজেক্টের কথা বলি, ম্যাথের সাবজেক্টে আমি সাবজেক্টেরই কথা বলছি, যে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট 60 নম্বরের এক্সাম কি 55 এর এক্সাম দিতে গিয়ে ওখানে 20 মার্কস পেয়েছিল, তাতেও সে কোয়ালিফাই করে চাকরি করছে। ঠিক আছে, কারণ ঘটনাটা ওরকম ছিল তখনকার সময়, একটা মানে একজন কোয়ালিফাই করা 10টা 12টা কোশ্চেন ওখানে করে আসে, অত টিউশন ছিল না, অত ফেসিলিটি ছিল না, অত মানে ইউটিউব অত বিখ্যাত হয়নি, অত আজকের দিনের মতো তুমি কিছু একটা পারোনি গ্রুপে মানে হোয়াটসঅ্যাপে দিলে বা এতে গুগলে গিয়ে সার্চ করলে সাথে সাথে তার আনসার পেয়ে যাচ্ছ, এত ফেসিলিটি ছিল না। তাই একদম ভুলেও ওদিকে তাকাবে। এখন তুমি ভাববে যে তোমাকে 60-র মধ্যে কতটা মানে বেশি পাওয়া যায়, মানে যতটা 60 কাছাকাছি পাওয়া যায় সেটা হবে তোমার টার্গেট। যদি 60 মার্কসের এক্সাম হয়, যদি তুমি দেখো যে আমার এক্সাম এত নম্বরে, তো তোমার টার্গেট হবে সেই নাম্বারটা কি করে পাওয়া যায়, ওটা হবে টার্গেট, কাট অফ কোনো টার্গেট হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কারণ তা ডুবে যাবে তাহলে, কারণ ওই কাট অফের সাথে কোনো ইয়ে হবে না। তুমি আমি সামান্য যদি বলি 2013 স্যার অন যতটা মনে পড়ছে, 2013 থেকে 2014 এর মধ্যেই ডিফারেন্সটা হয়েছিল। 2013-এ দেখেছিলাম যে একটা ব্যাংকের এক্সামে 100-র মধ্যে কেউ 35 পেয়ে চাকরি পেয়ে গেছিল, সেটা গিয়ে 2014-এর পর থেকে দেখা গেছিল 100-র মধ্যে 70 পাওয়ার পরেও হয়নি, কোয়ালিফাই করতে পারে। এই জন্য এই সবে একদম মানে প্রিভিয়াস কাট অফ এখানে কোনো ফ্যাক্ট করবে না, প্রচুর প্রবলেম আছে। ঠিক আছে, তো এই জন্য এইসব আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিকঠাক? আমি নোটটা শেয়ার করছি, একটু বলে আমাকে। স্যার একটা কোশ্চেন ছিল। আর কোশ্চেন করতে হবে না, এখন একটু পড়ে নাও, তারপর আবার শেষে কোশ্চেন। ঠিক আছে স্যার অফলাইন এক্সাম না এগুলো, অফলাইন এক্সাম তো? হ্যাঁ অফলাইন এক্সাম, ডেফিনেটলি অফলাইন এক্সাম। স্যার এক্সামের টাইমটা কতক্ষণ? এক্সামের টাইম কোনটার এক্সামের টাইম? সবই 1 আওয়ারের এক্সামের পরীক্ষা 1 আওয়ারের। আচ্ছা চলো স্টার্ট করি। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সবার প্রথমে আমি যে জায়গাটা যাচ্ছি, একটু ওয়েট করে যাও। দেখো তো এটা রেকর্ড ক্লাসটা গ্রুপে দিয়ে দেবেন তো? হ্যাঁ রেকর্ড ক্লাস অবশ্যই দেওয়া হবে। আর এই পিডিএফটাও দিয়ে দেবেন তো? হ্যাঁ দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রবলেমস অন ট্রেন। এখানে কি কি শিখবো? সবার প্রথম কাজ হচ্ছে প্রবলেমস অন ট্রেন পড়তে গেলে আমাদের কি কি লাগবে, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। প্রবলেমস অন ট্রেনে পড়তে গেলে যে যে টাইপ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা যদি একটু টাইপ ভাগ করে পড়াশোনা করি, যে মোট দেখা যায় যে কিছু কিছু কোশ্চেন, আমি তোমাকে কয়েকটা কোশ্চেন আগে দেখিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তুমি মোটামুটি একটা টাইপটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। প্রবলেমস অন ট্রেন পড়তে গেলে মোটামুটি কেমন টাইপের কোশ্চেন গুলো আমরা এক্সামে দেখতে পাবো। দেখবে একটা ফর্মুলা আমরা শিখবো পড়তে পড়তে, একটা হচ্ছে A=VT। এই ফর্মুলাটার ডিটেলস আমি আলোচনাও করব, একটু পরেই আলোচনা করছি। এই A=VT ফর্মুলাটার উপর বেস করে দেখা যাচ্ছে আমরা প্রায় প্রবলেমস অন ট্রেনের প্রায় প্রবলেম আমরা করে ফেলতে পারি। তবে এই ফর্মুলাটাকে একটু মডিফাই করেও নানা রকম কোশ্চেন এসছে এক্সাম। কি কি থাকে? প্রবলেমস অন ট্রেন মানে কি, আর টাইম এন্ড ডিস্টেন্স মানে সময় এবং দূরত্ব। তো এখানে কি মিল পাওয়া যাচ্ছে, প্রবলেমস অন ট্রেনটা কেন সময় এবং দূরত্বের মধ্যে একটা টপিক হিসাবে ধরা হচ্ছে? কারণ দেখো
ট্রেনের প্রবলেম আলোচনা করা মানে আমরা এখানে যেটা আলোচনা করব, একটা ট্রেন কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে বা কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং কতটা দূরত্ব গেল, একটা কত টাইম ব্যবহার করলো, সেগুলো নিয়ে আলোচনা করা। মিনস হয়তো একটা কোশ্চেন এরকম তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, হয়তো বললো 120 মিটার দৈর্ঘ্য একটা ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। এই যে টাইপের কোশ্চেন, এগুলো খুব পরীক্ষায় দেখা যাচ্ছে। তো আমি এখানে মোটামুটি যত রকম টাইপ আসতে পারে গ্রুপ সি গ্রুপ ডি তে, সেই টাইপের কোশ্চেন গুলো এখানে তোলা আছে। তো তুমি মোটামুটি দেখবে প্রায় টাইপটা কভার হয়ে যাবে, এবং এটা করার পরে তুমি যে কোনো একটা বই বাজার থেকে নিয়ে প্র্যাকটিস করলে আশা করি তুমি পারবে। তবে বাজারে ভালো বই কি, ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে গেলে আমাদের সুবীর দাসের যে বইটা আছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, সুবীর দাসের বই, তুমি যদি এটা ইউজ করো তাহলে আরামসে তুমি সমস্ত কোশ্চেন প্রায় কমন পেয়ে যাবে। কারণ যে সমস্ত কোশ্চেন হবে তার প্রতিটা টাইপই তুমি সুবীর দাসের বইতে পেয়ে যাবে। হয়তো ডিরেক্ট কোশ্চেনও কমন পেয়ে যেতে পারো, আবার এমনও হতে পারে যে টাইপ কমন পেয়ে যাবে। সুবীর দাসের বইটা পড়লেই হবে। এমন টাইপের কোশ্চেন তুমি পাবে যে একটা প্ল্যাটফর্মকে যেমন ক্রস করতে এত সেকেন্ডে ক্রস করছে, তো ট্রেনটার দৈর্ঘ্য কত, বা একটা এমনও হতে পারে গতিবেগ জানা থাকবে না, গতিবেগ বের করতে হতে পারে, বা একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করছে, সেই ক্ষেত্রে তোমার বললো যে সেই অতিক্রম করতে কত সময় লাগবে, এইরকম টাইপেরও কোশ্চেন পেতে পারো। আবার এমনও হতে পারে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, একই দিকে যাওয়ার সময় এক পিছন থেকে যে ট্রেনটা আসছে সে আগের ট্রেনটাকে ক্রস করে চলে গেল, এমন টাইপের কোশ্চেনটাও তুমি পেতে পারো। তো এইরকম আমরা দেখবো। বা অনেক সময় এমনও কোশ্চেন আছে যে একজন লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটা ট্রেন তাকে ক্রস করে গেল, তো ওই লোকটাকে ক্রস করতে ট্রেনটার কত সময় লাগবে। একটা লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন কি করলো, লোকটাকে ক্রস করলো, তো লোকটাকে ক্রস করতে কত সময় লাগলো, বা প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় লাগলো, এরকম একটু এদিক ওদিক ঘুরিয়ে মোটামুটি ট্রেনের প্রবলেম গুলো প্রায় আমরা দেখতে পাই। বা এমনও কোশ্চেন আমরা দেখতে পাই যে দেখা যাচ্ছে একটা লোক ট্রেন যেদিক থেকে আসছে, লোকটা তার বিপরীত দিকে, মানে বলতে গেলে দু অপোজিট ডিরেকশনে একে অপরকে ক্রস করছে সাইড দিয়ে আর কি। লোকটার অত সাহস নেই যে ট্রেনটা আসছে আর সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, দরকারও নেই ঝাঁপানোর, কারণ এমনি মানুষ মরে যাচ্ছে যেখানে যেখানে দুমদাম করে, তাই কেউ হঠাৎ করে বেকার সুইসাইড করতে যাবে না, ঠিক আছে, বা কাউকে করতেও দেবে না। তো এই লোকটা যদিও এখানে দেখতে পাচ্ছ হাঁটছে, কিন্তু ট্রেনটা হচ্ছে পাশের লাইনে আছে, তো এইভাবে যে হাঁটছে এদিক থেকে অপোজিট দিক থেকে দুজনের ডিরেকশন অপোজিট, তো সেক্ষেত্রে বা কি কেস হবে সেটাও আমরা এখানে আলোচনা করব। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করো। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করো। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করো। নেক্সট, তাহলে মোটামুটি প্রতিটা টাইপ এখানে তুলে ধরা হয়েছে, যেখানে কখনো প্ল্যাটফর্মকে ক্রস করছে, কখনো ট্রেনকে ক্রস করছে, কখনো টানেলকে ক্রস করছে, কখনো কোনো মানুষকে ক্রস করছে, সেরকম টাইপের প্রবলেম এখানে তুলে ধরা হয়েছে। আবার এমনও প্রবলেম আছে যে একটা ট্রেন কোনো একটা জায়গা থেকে শুরু করেছে, আর একটা ট্রেন আর একটা জায়গা থেকে শুরু করেছে, কখন তারা পরস্পর মিলিত হবে, এরকম টাইপের কোশ্চেনও পরীক্ষায় খুব দেখা যায়। তো যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি যখন পড়াবো সেই সময় স্টার করে দেবো, তুমি সেগুলো একটু বেশি ভালো করে সেই টাইপের কোশ্চেন গুলো করবে, তাছাড়া বাকি প্রায় সবই তোমাকে করতে হবে। তো এই যে পিডিএফটা আছে এখানে প্রায় 20 থেকে 25টা প্রবলেম আছে, অ্যাপ্রক্সিমেটলি 20টাই কোশ্চেন আছে মেবি। আমরা সেই 20খানা কোশ্চেন একটু আলোচনা করে নেব, এবং মোট কথা হচ্ছে 20টা কোশ্চেন এখানে এমন এমন কোশ্চেন বেছে নেওয়া হয়েছে, এইটা করার পরে তুমি আশা করছি যে কোনো বই সলভ করতে গেলে ট্রেনের প্রবলেম তুমি আরামসে পাবে। তাই যারা যারা এই মুহূর্তে আছো সকলকে বলবো মন দিয়ে ক্লাসটা করো, খাতা পেন নিয়ে বসবে, ওই সিনেমা দেখার মতো শুয়ে শুয়ে পড়লাম ওরকম ভাবে পড়লে কিন্তু লাভ হবে না। তাই একদম স্টিল হয়ে ভালো করে বসবে, বসে ফোনটা ভালো করে রেখে খাতা পেন নিয়ে আমার সাথে সাথে প্রবলেম করবে, এবং তাতে আনসার দেওয়ার চেষ্টা করবে। যখন যা কোশ্চেন করা হবে হয় মাইক্রোফোন অন করে বলবে বা মেসেজ বক্সে করবে, কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে। এবং
তার সাথে সাথে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু ইনফরমেশন বা সাজেশন যেটা দেবো সেগুলোকে স্টার্ট করে নেবে। এবং আশা করছি পুরো ক্লাসটা ভালো করে করবে, তাহলে এই টপিকটা তোমার কমপ্লিট হয়ে যাবে এবং 15 মার্কসের মধ্যে 1 মার্ক গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমার একদম 100% ধরে নিতে পারবে। ওকে, চলো তাহলে টপিকের মধ্যে চলে যাই, যেখানে ইনিশিয়াল টপিকে আমরা কি পড়বো, বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট কি কি লাগবে, আমাকে সবার প্রথম জানতে হবে যে এখানে ফর্মুলা হিসেবে আমি কি ইউজ করব, মানে কি এমন ফর্মুলা আমরা ইউজ করব। এখানে আমরা একটাই ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে এস ইকাল টু ভিটি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এস কি, ভি কি আর টি কি? এস, ভি আর টি কি সেটা সম্বন্ধে আগে ডিটেলস করব। এস, ভি আর টি, আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এস মানে যেটা বুঝি সেটা ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা এক কথা এখানে দূরত্ব বুঝি। ভি বলতে আমরা এখানে যেটা বুঝি গতিবেগ। দেখো এমনি কেউ যদি ফিজিক্স পড়তে যায় সেক্ষেত্রে গতিবেগ, দ্রুতি, এরকম মানে বেগ আর দ্রুতি দুটো আলাদা আলাদা পাঠ করে পড়া হয়, কিন্তু আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ভি বলতে স্পিড বা ভেলোসিটি, কোশ্চেনে গতিবেগ বলুক বা দ্রুতি বলুক এই নিয়ে মাথা ব্যথা করবো না। আমাদের কোশ্চেনে 99% কোশ্চেনে গতিবেগ কথাটাই বলা হয়, কারণ এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, অত কমন সেন্স ইউজ করতে হয় না। তাই এখানে আমাদের বেসিক জায়গা থাকবে ভি মানে ভেলোসিটি বা গতিবেগ, যেটা মানে ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, মানে ঘন্টায় কতটা গেল আর। তো সেই নিয়ে আলোচনা হবে। এমনও হতে পারে সেকেন্ডে কত মিটার গেল, মানে এর ইউনিটটা এমন হতে পারে মিটার পার সেকেন্ড, হতে পারে এর এককটা কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানে একটা গতিবেগ দেওয়া থাকবে, যেমন একজন লোক 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা বাইক চালাচ্ছে, ঠিক আছে, দিয়ে সে দেখা গেল বেসিক নিয়ম যেটা বলছে আর কি, ধরো তুমি কালকে বাইক নিয়ে বেরিয়েছো, দিয়ে তোমার ইচ্ছে হয়েছে খুব ফুল স্পিডে গাড়ি চালাবে, তো দেখা গেল একটা ফাঁকা রাস্তা পেয়েছো, দিয়ে তুমি সেখানে 100 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চালাচ্ছ, ঠিক আছে। তো দেখা গেল তোমার স্পিড কত না, এখানে আমরা ভি হিসাবে লিখবো 100 কিলোমিটার পার আওয়ার। এবার দেখা গেল তুমি গাড়ি চালিয়েছো টোটাল 2 আওয়ার্স, তাহলে তুমি কত ঘন্টা ধরে গাড়ি চালিয়েছো? 2 ঘন্টা। এখন কোশ্চেন হলো যে বলো তো তাহলে 2 ঘন্টায় তুমি কতটা গেল? তো বেসিক নিয়ম সকলেই বুঝতে পারছো যে একটা লোক যদি 1 ঘন্টায় 100 কিমি যায়, তাহলে ডেফিনেটলি 2 ঘন্টায় কত যাবে? 200 কিমি। তার মানে পেলামটা কি? তার মানে পেলাম ডিস্টেন্স বের করতে গেলে ভেলোসিটির সাথে টাইম মাল্টিপ্লিকেশন করে দিলে ডিস্টেন্স পেয়ে যাব, কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা পেয়ে যাবো। তাহলে এস ইকাল টু ফর্মুলা কি শিখলাম? এস ইকাল টু ভিটি। মনে রাখার জন্য কি স্ট্র্যাটেজি ফলো করতে পারি? ভিটামিন, আমরা প্রত্যেকে ভিটামিন খাই, ভিটামিনের ভিটি ইউজ করে নেব। ভিটামিনের ভিটি মানে ভির সাথে টি থাকবে। অনেক স্টুডেন্ট গন্ডগোল করে এই এস ইকাল টু ভিটি, পড়াশোনা তো করে নেয়, তারপরে এক্সাম হলে যখন অনেক কিছু পড়ে যায় তখন গুলিয়ে ফেলে, আরে স্যার কি বলেছিল, ভি ইকাল টু এস টি নাকি এস ইকাল টু ভিটি নাকি টি ইকাল টু এস ভি, গুলিয়ে ফেলছে। তো এই প্রবলেম গুলো অনেকে করে ফেলে, তাই আমি ভিটামিন কথাটা বললাম, ভিটামিনের ভিটি মানে ভির সাথে টি মাল্টিপ্লাই থাকবে। আর একটা বেসিক প্রবলেম দেখালাম যে কোনো একটা লোক যদি ঘন্টায় 100 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কত যাবে? 200 কিমি। তার মানে কি বুঝলাম যে ভেলোসিটির সাথে টাইম মাল্টিপ্লিকেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব। এইটুকু কি পর থেকে বুঝেছো? একটু কনফার্ম করো। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছে? একটু কনফার্ম। এস ইকাল টু ভিটি, এই একটাই রেজাল্ট আমরা ইউজ করবো। এবং মনে রাখার জন্য আমি ভিটামিন খেতে বললাম, ঠিক আছে? ভিটামিন খাবে সকলে, ভিটামিন খাওয়া আমাদের পক্ষে খুবই ভালো। আমরা রেগুলার সবজি খাই, সবজির সাথে ভিটামিন থাকে, সবজিতে তার সাথে সাথে আমরা অনেক রাসায়নিক দ্রব্যও খাই, কিন্তু তার সাথে সাথে মাঝে মাঝে দেখা যায় আমাদের ভিটামিন প্রবলেম হয় নানা রকম ভাবে। দেখা যায় যে ভিটামিন ডির অভাব, ভিটামিনের অমুকের অভাব, তখন আলাদাভাবে আবার ট্যাবলেট খেতে হয়, তাই না? তো যাই হোক, ভিটি কথাটা মাথায় রাখবো, এই সিকাল ভিটি ফর্মুলাটা মনে থাকলে আমাদের প্রবলেম হবে। বেশ ভালো কথা। এবার হচ্ছে যে স্যার এ তো নাহলে বুঝলাম, কিন্তু প্রবলেম কি অত সোজা থাকে নাকি প্রবলেম ঘুরিয়ে দেয়? প্রবলেম সম টেনে বা কেমন কি থাকে? আমরা সবার প্রথমে শিখবো যে একক চেঞ্জ। এই অঙ্ক করতে গেলে এককের পরিবর্তনটা আমাদের খুব ভালো জানতে হবে। মানে কখনো দিলে তোমাকে 1 কিলোমিটার প্রতি ঘন্টা,
এই 1 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি কখনো দরকার পড়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে, তখন কিভাবে করব? যেমন আমরা দেখি অনেক সময় কোনো মানুষের, তোমার ধরো আজকে কোনো একটা দরকার পড়েছে, যেমন এই 2 দিন পরে দেখবে সরকার থেকে যখনই তোমার ওই স্কুল সার্ভিসের এক্সামের জন্য ফাইনালি যখন ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা কাল থেকে শুরু হওয়ার কথা, তখন দেখবে ওখানে হয়তো দেখা যাচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট লাগছে বিএড এর। এখন অনেক স্টুডেন্ট এই প্রফেশনাল সার্টিফিকেট তুলেই নেই, ঠিক আছে? এবার তোলাও হয়নি কারণ, প্রায় স্টুডেন্টের তোলা হয়নি, খুব কমজন তুলেছে বিএড করার পর। তো দেখা গেল হঠাৎ করে ওখানে ফর্মে আছে যে প্রফেশনাল সার্টিফিকেট ছাড়া তুমি বসতে পারবে না। তখন দেখবে ইউনিভার্সিটিতে একটা বিশাল লাইন পড়ে গেছে এই সার্টিফিকেট তোলার জন্য। কারণ কি? যে সকলে, এবং ইউনিভার্সিটি একটা প্রফিট করার চেষ্টা করবে, তারও একটা বড় অ্যামাউন্ট নিয়ে এই সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবে। মানে কি, তোমাকে এখন ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, দিয়ে তোমাকে ওখানে সময় নষ্ট করতে হবে। কিন্তু আবার অনেক সময় এমন হয় যে দেখা যাচ্ছে তোমাকে কারোর দরকার, তখন সে তোমার কাছে এসে তোমার হাতে পায়ে পড়বে, দাদা এটা করে দিন, এটা করে দিন। ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন করা। এখানে তেমনি এই যে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, কখনো অঙ্কে দরকার পড়তে পারে এই কিলোমিটার প্রতি ঘন্টায় অঙ্কটা লাগবে না, আনসার হতে চাইছে মিটার পার সেকেন্ডে। তাই আমাকে সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। তাই পরীক্ষাতেও আমাকে খেয়াল রাখতে হবে যে প্রবলেমগুলোর এককগুলো সব একই আছে কিনা, আলাদা নেই তো। একক আলাদা দিলে তাদেরকে সব একই রকম করে নিতে হবে, হয় সবাইকে কিলোমিটার ঘন্টায় কনভার্ট করে নেব, বা সবাইকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব, নাহলে অঙ্ক করতে গিয়ে ভুল হয়ে যায়। তো কিভাবে কনভার্ট করব চলো দেখে নিই একবার। 1 কিলোমিটার প্রতি ঘন্টা, আমরা প্রত্যেকে জানি 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। বলছে যে যদি একজন কেউ ঘন্টায় 1 ঘন্টায় 1000 কিলোমিটার, সরি 1000 মিটার, 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে। তো কেউ যদি 3600 সেকেন্ডে 1000 মিটার যায়, তাহলে সে 1 সেকেন্ডে কত যাবে? ডেফিনেটলি 1 সেকেন্ডে সে কম যাবে। কম মানে ভাগ হয়ে যাবে, তাহলে সে কত যাবে না এত 1000/3600 মিটার। দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, তাহলে এখান থেকে পাচ্ছি 5/18 মিটার। তার মানে আমি এখানে কি শিখলাম যে 5/18 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে মানে 1 কিলোমিটার প্রতি ঘন্টা যেটা ছিল সেইটাকে যখন আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, দেখলাম 5/18 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি? মানে এটা বোঝাতে চাইছে যে কেউ যেমন 1 ঘন্টায় 1 কিমি গেছে, সেই একই রেজাল্ট যদি মিটার পার সেকেন্ডে বলা হয়, তাহলে বলা হবে ওই লোকটা 18 সেকেন্ডে 5 মিটার গেছে। 5/18 মিটার পার সেকেন্ড কথাটার মানে কি না 18 সেকেন্ডে 5 মিটার গেছে, এটা বোঝায় এই 5/18 মিটার পার সেকেন্ড। এই পার কথাটার মানে সেকেন্ডটা বাইতে নিচে আছে, 5 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে। এই দুটো মিনিং সেম। আমাদের কি হতে পারে, কখনো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হতে পারে, কখনো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে হতে পারে। যেমন কেউ হয়তো তোমাকে কোশ্চেন করলো যে বলো তো 18 কিমি প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড হবে? তুমি কি করবে? তুমি 18-র সাথে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য 5/18 মাল্টিপ্লাই করবে, দিলে 18 কেটে যাবে, বলবে 5 মিটার পার সেকেন্ড। মানে যেটা 18 কিমি প্রতি ঘন্টা সেটা মিটার পার সেকেন্ডে কত? 5 মিটার পার সেকেন্ড। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয়, তাহলে কত মাল্টিপ্লাই করলাম? 5/18 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই করবো। কেন মাল্টিপ্লাই করলাম 5 মিটার পার সেকেন্ড? কারণ আমরা এখনই দেখলাম 1 কিমি প্রতি ঘন্টা মানে 5/18 মিটার পার সেকেন্ড। একটা স্টুডেন্ট 18 কিমি প্রতি ঘন্টাকে লিখতে পারে 18 ইন্টু 1 কিমি প্রতি ঘন্টা, দিয়ে সে কি করতে পারে এই 1 কিমি প্রতি ঘন্টার জায়গায় লিখতে পারে 5/18 মিটার পার সেকেন্ড, কারণ এখনই সে কনভার্ট করা শিখে গেছে। 18 কেটে সে বলতে পারে 5 মিটার পার সেকেন্ড। এই কারণে বলা হচ্ছে যখনই তুমি কোনো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাবে, তখন সিম্পলি শুধু 5/18 মিটার পার সেকেন্ড গুণ করবে,
আর তোমাকে কিছু করতে হবে না। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? একটু কনফার্ম। এইটুকু কি সকলকে বোঝাতে পারলাম? একটু কনফার্ম। 18 কিমি প্রতি ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয় তাহলে কিছু না, জাস্ট 5/18 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই করো। কারো কোনো ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো, নাহলে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। এবার একজন স্টুডেন্ট কোশ্চেন বলছে যে স্যার এ তো নাহলে আপনি করলেন, কিন্তু স্যার এটা যদি উল্টো থাকতো, মানে 15 মিটার পার সেকেন্ড দিয়েছে, দিয়ে বলছে এটাকে কিমি প্রতি ঘন্টায় কনভার্ট করতে, তখন স্যার কি করবো? যখন আমাকে কিমি প্রতি ঘন্টায় বলবে তখন আমি এটার সাথে 18/5 মানে উল্টোটা, ওখানে যেটা 5/18 করেছিলাম এখানে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কি হবে? তাহলে সেখান থেকে পাচ্ছি 54 কিমি প্রতি ঘন্টা। তার মানে কেউ যদি আমাকে বলে মিটার পার সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টায় যেতে, তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো। কিন্তু স্টুডেন্টের সমস্যা কোথায়? স্টুডেন্টের সমস্যা হচ্ছে গুলিয়ে ফেলা। বলছে স্যার আপনি বললেন কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার কথা, আর একবার স্যার বললেন মিটার পার সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টায় যাওয়ার কথা। স্যার আমি তো এত কিছু পড়ার পরে গুলিয়ে ফেলবো, তাহলে স্যার 5/18 কোথায় মাল্টিপ্লাই করতে হবে আর 18/5 কোথায় মাল্টিপ্লাই করতে হবে সেটা মনে রাখবো কি করে? তার জন্য একটা ট্রিক্স দিয়ে দিই যে 18/5 নিশ্চয়ই জানো বড় নাম্বার 5/18 থেকে, জানো 5/18 যদি কারুর হর বড় হয় তার মানে সেটা 1-এর থেকে ছোট হয়ে যায়। 5/18 যেন 1-এর থেকে ছোট, কিন্তু 18/5 3 পয়েন্ট সামথিং। তো যে নাম্বারটা বড় 18/5 আর 5/18 মধ্যে বড় কে? 18/5। মনে রাখবে এইভাবে, বড় এককে যেতে গেলে বড় মান দিয়ে গুণ করব। বড় একক এইটুকু সবাই জানো, মিটার পার সেকেন্ড আর কিমি প্রতি ঘন্টার মধ্যে বড় ইউনিট কোনটা? কিলোমিটার প্রতি ঘন্টা আর মিটার পার সেকেন্ড। মিটার সেকেন্ড এই ছোট ইউনিট, আর কিলোমিটার ঘন্টা এগুলো বড় বড় ইউনিট। তাই মনে রাখবে এরকম ভাবে, বড় এককে যেতে গেলে বড় মান দিয়ে গুণ করব, মানে 18/5 দিয়ে গুণ করব। ছোট এককে যেতে গেলে ছোট মান দিয়ে গুণ করবো, মানে 5/18 দিয়ে গুণ করবো। গুণ তো আমাকে করতে হবে দুটোই, হয় 18/5 বা 5/18। একটা মনে রেখে দিই যে বড়তে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করবো, মানে বড় মান দিয়ে গুণ করবো। ছোটতে যেতে গেলে ছোট মান দিয়ে গুণ করবো। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? একটু কনফার্ম। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করবে। যদি বুঝে গেছো তাহলে এর উপর আমি একটা কোশ্চেন দিচ্ছি, প্রত্যেকে মেসেজ বক্সে টাইপ করে বলো তো কত আনসার হবে। 90 কিমি প্রতি ঘন্টা। মেসেজ বক্সে সকলে আনসার দেবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ বুঝে গেছো। 90 কিমি প্রতি ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? আর 54 কিমি প্রতি ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? এই দুটো আনসার বলে ফেলো তাড়াতাড়ি। 25 আর 15। 90 কিমি প্রতি ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আনসার কত হবে? 54 কিমি 25 যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি কত হবে? চেষ্টা করো মেসেজ বক্সে, 15। কারণ মাইক্রোফোন সবাই অন করলে বাকিদের কানে লাগবে, ডিস্টার্ব হবে। তার থেকে ভালো ট্রাই করো মেসেজ বক্সে। অনেকে আছে ক্লাসরুমে, তো সেক্ষেত্রে কি হচ্ছে কানে লাগবে প্রত্যেকে বেশিরভাগ জনই হেডফোন কানে নিয়ে ক্লাস করছে, যাতে চোখের উপর এবং কানের উপর প্রভাব না পড়ে। তাই একটু আমরা চেষ্টা করব সবাই একটু প্রত্যেকের সাথে একটু কোঅপারেট করতে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকে চেষ্টা করো পারলে মেসেজ বক্সে রিপ্লাই করতে। তো দুটো আনসার পাচ্ছি আমি, বেশিরভাগেরই আনসার তাই পাচ্ছি, 25 আর 15। 25 আর 15 আনসার দেখতে পাচ্ছি আমি প্রায় জনের। তো যদি নতুন কিছু আনসার থাকে তাহলে বলতে পারো, নাহলে একই আনসার দিতে থাকো। 25 আর 15 প্রায় আনসার দেখতে পাচ্ছি। 25 আর 15 প্রায় আনসার দেখতে পাচ্ছি। সবসময় পড়ার সময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার জন্য একটা পোস্ট ধরো, বাকি নয়। বাকি এটা ভাববো না এটার জন্য কতজন কম্পিটিশন করছে, কতজন এক্সাম দিতে যাবে, কোথায় কোথায় সিট কত, একদম ভাববো। আমার টার্গেট হবে একটা সিট, তার জন্য আমার টার্গেট হবে ফুল মার্কস তোলা। তার জন্য যতটা খাটতে হয় ততটা খাটবো। কেউ এসে তোমার কাছে বারবার বলবে দূর এক্সাম হবে না, দূর ও দেখবি আবার না কিছু একটা কেস হয়ে যাবে, বেকার পড়াশোনা করছিস, তার থেকে বরঞ্চ বসে বসে মোবাইল ঘাঁট, কাজে দেবে। কি কাজে দেবে রে ভাই? মোবাইল ঘাঁটলে কি লাভ হবে? তুমি তো সেই ফেসবুক রিলস দেখবে, ভিডিও দেখবে, সেখান থেকে কি তুমি টাকা পাবে? পাবে না। তার থেকে পড়াশোনা করলে কিছু শিখবে।
আমি যদি একদম নেগেটিভ মেনে নিই, পরীক্ষা হলো না, আবার কিছু প্রবলেম হয়ে গেল, তোমার পড়াশোনা তো তোমার নষ্ট হবে না, কিন্তু রিলস দেখে কি তোমার কোনো লাভ হবে? হবে না। তাহলে তার থেকে ভালো পড়াশোনা করো। তো অতএব বাকিদের কথা একদম কানে না নিয়ে, কিছু জন থাকবে বলবে এক করবে এক, তাই ওদের কথা কানে না নিয়ে একটা সিট আছে ওটা ভেবে মন দিয়ে পড়ো। 90 কিমি প্রতি ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই কি করব? তাহলে যেহেতু ছোট এককে যাব, তাহলে ছোট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। ছোট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এখানেও তাই আমাকে বলেছে মিটার পার সেকেন্ডে যেতে হবে, মানে ছোট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে এখানেও যদি আমি কাটাকাটি করি তাহলে দেখতে পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড। প্রত্যেকে বুঝে গেছো? এটা কনফার্ম করো। প্রত্যেকে বুঝে গেছো? এটা কনফার্ম করো। হ্যাঁ স্যার। স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগলো স্যার, খুব মোটিভেশন লাগছে স্যার আপনার, আপনি এরকম বলতে থাকবেন স্যার। মোটিভেশন শুনলে মনে হবে না, পড়তে হবে। হ্যাঁ, অনেক সময় দেখেছি অনেক স্টুডেন্টকে, দাঁড়াও আমি এখন পড়তে পারছি না, একটা কাজ করে একটু ইউটিউব চ্যানেলে একটু মোটিভেট হয়নি, ঠিক আছে, এই একটু শুনে নিলাম, কারোর কথা একটু শুনে নিলাম, হ্যাঁ এবার পড়বো, কাল থেকে পড়বো, আজকের দিনটা শুনে নিই, ভালো করে মোটিভেট হয়নি, তারপর দেখা গেল আবার যেই কেসে, ঠিক আছে, নয়। ভিতর থেকে মোটিভেট হতে হবে, ভিতর থেকে দরকার যে আমাকে একটা চাকরি পেতেই হবে, আমার লাইফে যদি কিছু করতে হয় একটা পেতেই হবে, এই জেদটা রাখতে হবে। জেদ থাকলে তুমি সব পারবে, জেদ আর কিছু না, জেদি হতে হবে যে আমাকে এটা করতেই হবে, এনি হাউ, যে কোনো ভাবে, ঠিক আছে। তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দিয়েছে 30 মিটার পার সেকেন্ড, বলছে এই 30 মিটার পার সেকেন্ডকে যদি কিমি প্রতি ঘন্টায় কনভার্ট করি তাহলে কি হবে? আনসার মেসেজ বক্সে। 30 মিটার পার সেকেন্ডকে যদি কিমি প্রতি ঘন্টায় আমরা কনভার্ট করি তাহলে কি হবে? 30 মিটার পার সেকেন্ডকে কিমি প্রতি ঘন্টায় কনভার্ট করলে কি হবে? 30 মিটার পার সেকেন্ডকে কিমি প্রতি ঘন্টায় কনভার্ট করলে কি হবে? এই সুযোগ যে কবে আসবে সেটা আমরা কেউই জানি না, এবং এইরকম সুযোগ যে একদম 3 মাস 4 মাসের মধ্যে হাতে জয়েনিং লেটার, এমন কপাল খুব কম জনেরই আছে। তো এরকম সুযোগটা কিন্তু খুবই কম, মানে এরকম কোনো জীবনে হয় না। তো সেক্ষেত্রে এত বড় কপাল যে এক্সাম দিতে পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সেটা ভাবতে হবে তার একটা বিশাল কপাল। কারণ এত 3 মাস 4 মাসের মধ্যে কোনো চাকরিতে এরকম ভাবে জয়েনিং হবে না, মানে হয়নি এখন পর্যন্ত আর কি। তো সেই হিসাবে এত কম টাইমের মধ্যে একটা পুরো জয়েনিং লেটার হাতে পেয়ে যাওয়া, এই পরীক্ষায় যারা যারা বসবে তারা মানে কত জন্ম যে পূর্ণ কাজ করেছে তার জন্য এরকম সুযোগ পাচ্ছে, সেটা ভাবা মুশকিল, ঠিক আছে। সব পজিটিভ দিকতে ভাবতে হবে, এটা ভাববেন আমি 10 বছর ধরে চাকরির সুযোগ পাই, ঠিক আছে। 30 মিটার পার সেকেন্ড মানে এখান থেকে চলে যাচ্ছে কিমি প্রতি ঘন্টা, কি করব? তাহলে সঙ্গে সঙ্গে আমি কি করব? বড় ইউনিটে যাচ্ছি, বড় ইউনিটে যাচ্ছি মানে বড় ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে গেল কত? 18 × 6 মানে 108 কিমি প্রতি। আশা করি আমি একক চেঞ্জটা সকলকে বোঝাতে পেরেছি, কনফার্ম করা। একক চেঞ্জটা আশা করি সকলকে বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করা। স্যার আপনি যেটা বললেন না ওটার থেকে মনে থেকে যাচ্ছে স্যার, ওই যে বড় ভ্যালু ছোট ভ্যালু যেটা বললেন না স্যার। ঠিক আছে, ভেরি গুড। এবার আমি যে জায়গাতে যাচ্ছি, আমি সবসময় চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টারে কিছু কিছু ট্রিক্স দিতে যাতে তোমার মনে থেকে যায়, সেইগুলো একটু ভালো করে খাতায় দরকার পড়লে নোট করে রাখবে, তাতে দেখবে তোমার পড়াশোনাটা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। পড়াশোনা সবাই করে, কিন্তু কে অল্প টাইমের মধ্যে মনে রাখতে পারে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একবার পড়লে যাতে মনে থাকে, একবার করলে যাতে হয়ে যায়, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। পড়ে তো সবাই, কিন্তু কারোর দেখা যাচ্ছে একটা পড়তে 10 দিন লাগছে, 10 বার পড়তে হচ্ছে, কারোর দেখা যাচ্ছে 2 বার পড়লে হয়ে যাচ্ছে, কারণ সবকিছু ট্রিক্স এর উপর ডিপেন্ড করছে। যেমন তুমি ট্রিক্স ইউজ করবে তত তাড়াতাড়ি মনে থাকবে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হবে, জিকে হবে, প্রতিটা জিনিসে কিন্তু সেই ট্রিক্স গুলো আমাদের স্যার ম্যামরা দিতে থাকবে। তো চলো আমরা নেক্সট চলে যাচ্ছি, পরের যে ইম্পর্টেন্ট কথাটা আলোচনা করতে যাচ্ছি সেটা কি না, একক চেঞ্জ তো হলো ঠিকই, কিন্তু যদি কোনো কারণে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়, মানে এখানে আমরা নর্মালি বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে থাকি এই কিলোমিটার প্রতি ঘন্টা আর মিটার পার সেকেন্ড ছাড়া এর বাইরে যায় না, অনেকটা ওই মানে কোনো ব্যাঙের মতো, মানে একটা জায়গার মধ্যে একটা আবদ্ধ থাকা, এর বাইরে আমরা বেরোই না। কিন্তু এমনও হতে পারে কোশ্চেন একটু ডিফিকাল্ট হলে কি দেখা গেল মিটার প্রতি ঘন্টা, বা দেখা গেল মিটার তোমার মিটার প্রতি মিনিট, এমন টাইপেরও একটু কোশ্চেন যখন তখন ফেসে দিতে পারে। তাহলে সেরকম যদি আসে কি করবো? কিচ্ছু না, বেসিক নিয়ম অ্যাপ্লাই করবো। যেমন
তোমাকে যদি বলে যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটাকে তুমি কাজ করো মিটার প্রতি ঘন্টায় নিয়ে যাও, এটা কোশ্চেন দিয়েছে। তুমি বলবে এই তো আমি পড়িনি, আমি তো স্যার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড পড়েছি, মিটার প্রতি ঘন্টা তো স্যার পড়িনি, তার মানে কোশ্চেন নিশ্চয়ই ভুল আছে। না, সব সম্ভব, যে কোনো একক দিয়ে সম্ভব। কি করতে হবে, তুমি বেসিক নিয়ম অ্যাপ্লাই করবে। কি না, তুমি জানো 1 কিলোমিটার মানে কত, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার মানে কত, 5000 মিটার। তাহলে উপরে লিখবে 5000 মিটার, আর নিচে তো ঘন্টা ছিল, ঘন্টাকে ঘন্টাই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না, 1 ঘন্টাকে 1 ঘন্টায় থাকবে। তার মানে যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি ঘন্টায় কনভার্ট করা হয়, তাহলে সেটা হয়ে যাবে 5000 মিটার প্রতি ঘন্টা। নতুন কিছু না, শুধু জাস্ট কিলোমিটারের এককটা চেঞ্জ হবে, ঘন্টার একক সেম থেকে যাবে। আর যদি এরকম দেখ, তোমাকে হয়তো একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করলো, ভয় দেখানোর চেষ্টা করলো যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তুমি কাজ করো এটাকে মিটার প্রতি মিনিটে নিয়ে যাও, মিটার প্রতি মিনিটে নিয়ে যাও, তুমি ভয় পাবে। তুমি বলবে বাবা কিলোমিটার থেকে মিটারে বলেছো তো, 5 কিলোমিটার মানে আমরা জানি 5000 মিটার, লিখে ফেললাম। আর 1 ঘন্টা মানে কত মিনিট, সেকেন্ড চাইনি, মিনিট চাইছে, তো 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। তাহলে দেখো মিটার প্রতি মিনিটে চলে গেল। এবার কাটো, একটা শূন্য কাটলো, 2 দিয়ে কাটছে, 2 3 6, এখানে 250 হয়ে গেল, তার মানে পেয়ে গেলে 250/3 মিটার পার মিনিট। কিন্তু যেহেতু 99% প্রবলেম ওই কিলোমিটার প্রতি ঘন্টা আর মিটার পার সেকেন্ডের গল্পে থাকে, তাই আমরা ওগুলো মনে রাখার জন্য ট্রিক্স অ্যাপ্লাই করলাম, যে বড় ইউনিটে গেলে বড় ভ্যালু দিয়ে গুণ করবো, ছোট ইউনিটে গেলে ছোট দিয়ে গুণ করবো, ওটা ট্রিক্স ইউজ করলাম। কিন্তু যদি এরকম ভাবে খটোমটো কোশ্চেন আসে, তাহলে আমরা বেসিক নিয়ম ইউজ করবো, যা দেয়া থাকবে তাকে নর্মাল কনভার্ট করবো। আমি কি বোঝাতে পেরেছি একটু? স্যার আরেকবার বলবেন তো স্যার। আমাকে যদি বলা হয় 5 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি মিনিটে যেতে, তাহলে তুমি বলো 1 কিলোমিটার মানে কত মিটার হয়? স্যার 1000 মিটার। তাহলে 5 কিলোমিটার মানে কত মিটার হবে? স্যার 5000 মিটার। 5000 মিটার লিখে ফেললে। এবার 1 ঘন্টা মানে কত মিনিট হয়? 60 মিনিট। তাহলে 60 মিনিট দিয়ে ভাগ করবে, কারণ এখানে মিটার প্রতি মিনিট চাইছে। যদি সেকেন্ড চাইতো তাহলে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করতে। বুঝেছো? এবার নর্মালি কাটাকাটি করো, মিটার প্রতি মিনিট চলে আসবে, আর কিছু না। বুঝেছো? কিন্তু মনে রাখার কোনো দরকার নেই, এগুলো যদি বাই চান্স আসে তাহলে এরকম ভাবে করে নেবে, কিন্তু এগুলো নর্মালি থাকে না। আমি অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের জন্য বাই চান্স যদি কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তার কথা ভেবে এগুলো বললাম। বোঝাতে পেরেছি? কনফার্ম? এইটুকু বোঝাতে পেরেছি প্রত্যেককে? একটু কনফার্ম করো। ওকে, এবার যাচ্ছি আমি যেখানে, এটা তো হয়ে গেল। এবার যে জায়গাতে আমি যাচ্ছি ইম্পর্টেন্ট কথাতে, ভালো করে শুনবে, সেটা হচ্ছে ওই E=VT ফর্মুলা ইউজ করা। আগেই বলে দিয়েছিলাম ভিটামিন খাওয়ার কথা, তো সেই ভিটামিন খাওয়ার সাথে সাথে কি করে ব্যবহার করব সেটা এখানে দেখবো, যে অঙ্কে কি করে ব্যবহার করবো E=VT। এখানে বেসিক্যালি তোমাকে কোশ্চেনে বলা থাকবে S-VT এর মধ্যে 3টির মধ্যে যে কোনো দুটো জানা থাকবে, শুধু বুঝে নিতে হবে কোনটা জানা আছে আর কোনটা অজানা আছে। ঠিক আছে? তোমার পরিচিত মানুষকে চিনে নিতে হবে। ভগবান বলেছে কি, যে আমি এই পৃথিবীতে হাঁড়ি বানানোর সাথে সাথে তার উপরের ঢাকনাটাও বানিয়ে আমি পাঠিয়েছি, শুধু তাকে খুঁজে নিতে হবে কোথায় আছে। তেমনি তোমার জন্য কি কোথায় ওয়েট করে আছে সেটা তোমাকে খুঁজে নিতে হবে। এখানে প্রবলেমে S-VT 3জনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কাউ দেখা যাবে 2জনকে দেয়া থাকবে, তোমাকে শুধু বুঝে নিতে হবে কোনটা দেওয়া আছে আর কোনটা দেওয়া, যেটা দেওয়া থাকবে না সেটা বের করতে হবে। আমি কি এটুকু বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। অনেকে মনে মনে ভাবছি যে স্যার এমন তো হয়েছে একজনের জন্য 3জন 4জন রেডি করে দিয়েছে, সেটা কি ভগবান ওরকম ভাবে প্ল্যান করে পাঠিয়েছে? পুরো কত জন্মের পুণ্য না পাপ করেছে সেটা আলাদা ব্যাপার, যে চোখে দেখবে সেই চোখে হবে। বুঝেছ? তো E=VT, এখানে যদি আমরা যাই এই ফর্মুলাটা ইউজ করতে গেলে, তাহলে প্রথমত একক সব চেঞ্জ করে নিতে হবে, এটা আগেই বলে দিয়েছি। এবার মূল বক্তব্য যেখানে আসছে, 10-এর প্রবলেমের ক্ষেত্রে কি কি কেস আসবে। যখন আমরা প্রবলেম সলভ করতে যাব, সেখানে আমাদের ফার্স্ট কেস আসবে একটা মানুষ দাঁড়িয়ে আছে, বা একটা ইলেকট্রিক পোস্ট মানে একটা সিগন্যাল আছে, এরকম কোন একটা সরু জিনিস। ঠিক আছে? E=VT হচ্ছে ফর্মুলা, যেখানে S মানে দূরত্ব ডিসপ্লেসমেন্ট, আর V মানে হচ্ছে ভেলোসিটি বলবো, T মানে টাইম।
এই এইচ ইকুয়াল টু ভিটি ফর্মুলা ইউজ করে আমরা প্রবলেম গুলো করবো, ঠিক আছে? সেই তিনটের মধ্যে যে কোনো দুটো জানা থাকবে আর একটা মিসিং থাকবে। যেমন তোমার সামনে আমি একটা কোশ্চেন দিয়েছি, এখানে দেখো একটা সিগন্যাল আছে, কি আছে বলছে 36 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন পথের ধারে একটা পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে এখানে কি কি জানা আছে? তুমি জানো যে স্যার তো আমাকে শিখিয়েছে এস ইকুয়াল টু ভিটি, স্যার আমাকে বারবার করে বলেছে বাবা তুমি ভিটামিন খাবে, তো আমি সেই ভিটামিনের ফর্মুলাটা লিখে ফেললাম। এবার সেখান থেকে কি কি জানা আছে? এক জানা আছে 36 কিমি প্রতি ঘন্টা, আর জানা আছে 15 সেকেন্ড, আর বলা আছে মিটারে জানতে চাইছে। স্যার পড়ার আগেই আমাদেরকে বলে দিয়েছে যে বাবু সবাই যেন সেম টাইপের হয়, নাহলে কিন্তু হবে না, মানে সবার একক একই রকম হতে হবে। আমি একটা কম্পিটিশন করতে চাই, আমি যদি আজকে ভাবি যে তোমার সাথে তোমার বাড়ির 4 বছরের একটা বাচ্চাকে লড়াই করতে লাগিয়ে দেবো, সেটা তো ঠিক হবে না, সেটা সবসময় তুমি জিতে যাবে। তাহলে আমাকে সবসময় একই টাইপের করতে হবে। তো এখানে একক গুলোকে সব দেখে নিতে হবে একই টাইপ আছে কিনা। তো আমার দেখো যেটা ভেলোসিটি দেওয়া আছে সেটা কিমি প্রতি ঘন্টায় আছে, তাহলে আমার প্রথম কাজ হবে ভেলোসিটিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে। এবার কি শিখেছি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য? ছোট এককে যাওয়ার জন্য বলেছি তুমি ছোট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে 5/18, এইটা মাল্টিপ্লাই করে দিলে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে গেল। তার মানে ভির জায়গায় তুমি কত বসাবে? ভির জায়গায় একক চেঞ্জ করে বসাবে 36 × 5/18, এটা ভির জায়গায় বসাবে। আর টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 15 সেকেন্ড, টি তো দেওয়া আছে 15 সেকেন্ড। আর জানতে চাইছে কি? বলছি ট্রেনটার দৈর্ঘ্য বলো। একটা সিগন্যালকে ক্রস করা বা একটা শুরু, একটা কোনো পাতলা জিনিসকে, একটা মানুষ, একটা সিগন্যাল কি যদি একটা ট্রেন ক্রস করে না, একটা সিগন্যালকে ক্রস করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে। একটা সিগন্যাল বা একটা ইলেকট্রিক পোস্টকে একটা ট্রেন ক্রস করছে, কথাটার মানে কি বোঝায়? ও নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে। তাই 15 সেকেন্ডে একটা সিগন্যালকে ক্রস করেছে, কথাটার মানে কি বোঝায়? ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে ক্রস করেছে। আর সেই লেন্থ বের করার জন্য এস ইকুয়াল টু ভিটি ফর্মুলায় ভির ভ্যালু বসিয়ে দেবো, টির ভ্যালু বসিয়ে দেবো, এস আমার বেরিয়ে যাবে। কাটলাম 18 দুনে 36, 5 দুনে 10 আর 15 মাল্টিপ্লাই করলাম, আনসার হয়ে গেল 150 মিটার। বলো তো এমন কি কেউ আছে বুঝতে পারোনি? বুঝে গেলে পর থেকে কনফার্ম করো, আর যদি এমন কেউ থাকো বুঝতে পারোনি তাহলে মাইক্রোফোন অন করে বলতে পারো। আমার ডিমান্ড কি ছিল? ডিমান্ড হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। ট্রেনটার দৈর্ঘ্য কি করে বের করব? বলছে একটা সিগন্যালকে বা একটা যদি মানুষও দাঁড়িয়ে থাকতো তাকে বলছে 15 সেকেন্ডে অতিক্রম করেছে। একটা ট্রেন যদি একটা সিগন্যালকে অতিক্রম করে বা একটা মানুষ, একটা রোগা কোনো জিনিস, একটা সরু জিনিস যার লেন্থটাকে আমরা প্রায় নগণ্য ধরবো, তাকে ক্রস করা মানে ট্রেনটা অরিজিনালি একটা নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে। ট্রেনটা অরিজিনালি কি ক্রস করছে? নিজের লেন্থ, নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে। তো এই কারণে আমরা এখানে জাস্ট এস ইকুয়াল টু ভিটি ফর্মুলায় ভির মান আর টির মান বসিয়ে দেবো, এসটা পেয়ে যাবো। এসটা হচ্ছে মোট কত দূরত্ব অতিক্রম করলো, আর ট্রেনটা যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। অ্যান্সার কমপ্লিট। বুঝে গেছো? কনফার্ম করো। এবার চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো, বলছি 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, যার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। 120 মিটার দৈর্ঘ্য একটা ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমার মাথা খেলবে, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে যে দূরত্বটা অতিক্রম করছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এইটা মাথায় খেলতে হবে। যে কোনো একটা শুরু রোগা জিনিসকে যদি অতিক্রম করে, শুরু জিনিসকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তার মানে এস এর জায়গায় আমি ট্রেনের লেন্থটা বসাবো। তাহলে 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, এই কথাটার মানে আমি এখানে কি লিখবো? এস ইকুয়াল টু ভিটির ফর্মুলাতে এস এর জায়গায় লিখবো 120, ভিটা জানি না, টিটা কত? 10 সেকেন্ড, মিটার পার সেকেন্ডে বেরোবে আনসার 12 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ কত? ট্রেনটার গতিবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এখন পরীক্ষাতে কি করলো? পরীক্ষাতে আনসার হয়তো দিয়ে দিল কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলতে পারবে যে এটা যদি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতো
তাহলে আনসার কি হতো? কে এমন আছে বলতে পারবে যে এই কোশ্চেনটা যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টায় দিত তাহলে আনসার কি হবে? যদি এই কোশ্চেনটা কিলোমিটার প্রতি ঘন্টায় দিত তাহলে আনসার কি হতো? কে বলতে পারবে? লাস্টে 5-এর 18 দিয়ে গুণ করতে হতো। কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছ বড় ইউনিটে। 18/5 দিয়ে গুণ। 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5 দিয়ে দিলে যে মাল্টিপ্লিকেশন করলে 18 × 12/5 হবে, যা ক্যালকুলেশন বেরোবে সেটাই কাটাকাটি করে দেখতে পারো। বুঝে গেছো? প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করো। মাল্টিপ্লাই করার দরকার নেই, 12কে 5 দিয়ে কাটবে, 5 দুনে 10, 2 20 5 4 2.4, তো 18 × 2.4 মাল্টিপ্লাই করবে। 18 দুনে 36, 18 4 72, 7.2, তো 43.2 হবে। 18 সাথে 2.4 মাল্টিপ্লাই করার শর্টকাট স্ট্র্যাটেজি। 18 সাথে 2 মাল্টিপ্লাই করবে 36 হয়ে যাবে। 18 সাথে 4 মাল্টিপ্লাই করবে 72 হবে, কিন্তু ওখানে একটা 0.1 ঘর আগে হবে, মানে ওখানে হবে 7.2, তাহলে 36 আর 7.2 হয়ে যাবে 43.2, তো 43.2 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। এই পর্যন্ত সকলে ক্লিয়ার তো? পরে কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে ভালো করে লক্ষ্য কর। বলছে 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ, ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার, গতিবেগ দিয়েছে 90 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটা 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এবার মজাটা কি, এতক্ষণ পর্যন্ত কি ছিল? একটা শুরু, কোনো একটা মানে একদম রোগা পাতলা লোককে অতিক্রম করছিল, কিন্তু এবার ঘটনাটা আলাদা। এবার বলছে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এরকম বড় কোনো যখন জিনিস হয়ে যাবে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি। দেখ, ধরে নাও এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। এবার হলুদ কালারের একটা ট্রেন আসছে বা সাদা কালার করবে, এটা হচ্ছে একটা ট্রেন। ট্রেনটার নাম দিয়ে দিচ্ছি এবি, সাদা কালার দিয়েছি, ট্রেনটার নাম দিয়ে দিলাম এবি। ট্রেনটার এ পজিশন থেকে আমি কাউন্ট করব কতটা দূরত্ব অতিক্রম করছে অ্যাকচুয়ালি। যখনই ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে ক্রস করে যাবে, যখন ট্রেনটা পুরো প্ল্যাটফর্মকে ক্রস করে ফেলবে, তখন যে তার পজিশনটা হবে সেটা আমি ছবি এঁকে দেখালাম। এবার যদি ভালো করে লক্ষ্য করো, দেখো তো এ পজিশনটা যেখানে আছে সেটা কত দূরত্বে আছে। দেখো আগের এ পজিশন থেকে বর্তমান এই পজিশনের মধ্যে যদি দূরত্ব দেখো, তাহলে পরিষ্কার ভাবে দেখতে পাবে ট্রেনের লেন্থ আর প্ল্যাটফর্মের লেন্থ দুটো মিলে হচ্ছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, যখন ট্রেনটা পুরোপুরি প্ল্যাটফর্মকে ক্রস করেছে, তার মানে আগের এ পয়েন্ট আর পরের এ পয়েন্টের মধ্যে যদি তুমি দূরত্বটা দেখো, পরিষ্কার বুঝতে পারছো ওর মধ্যে ট্রেনের লেন্থ আছে আর প্ল্যাটফর্মের লেন্থ আছে। এই কারণে বলা হয় যদি বড় কোনো জিনিস, টানেল, কোনো সুড়ঙ্গ আর কি, কোনো প্ল্যাটফর্ম বা হচ্ছে কোনো বলতে পারো অপর একটা ট্রেন, এইগুলোকে ক্রস করা মানে সবসময় বুঝবে যে দুটো লেন্থের যোগফল হয়ে যাবে। মোট দূরত্ব যেটা হবে সেটা শুধু ট্রেনের দৈর্ঘ্য নয়, তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যোগ হবে। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম। স্যার আপনার এই ছবি আঁকার জন্য তো একদম ডিটেলসে বুঝে গেলাম স্যার, এতদিন সেটা মাথায় ঢুকতো না স্যার, মানে কেন হতো? প্রত্যেকে কি বুঝেছো ব্যাপারটা? একটু কনফার্ম করো। আরেকবার বলবেন তো এটা। আর একবার আমি জায়গাটা ক্লিয়ার করছি। দেখো ছবিটার দিকে লক্ষ্য করো, এবি একটা ট্রেন আছে, সাদা কালারে আমি এঁকেছি, দেখতে পাচ্ছ? এবি একটা ট্রেন আছে, আর লাল কালারের অংশটা আমি দিয়েছি প্ল্যাটফর্ম। ঠিক আছে? তুমি ভাবো তুমি হচ্ছে ট্রেনে বসেছো, তুমি হচ্ছে ড্রাইভার। ঠিক আছে? তোমাকে এখন কি বলবো? পাইলট বলবো না, তোমাকে আমি ড্রাইভারও বলবো না, তোমাকে কি বলবো? আমি তোমাকে একজন স্টুডেন্ট হিসেবেই আমি বলবো, আর কিছু না। তুমি ট্রেন চালাচ্ছ, ঠিক আছে? তুমি একজন স্টুডেন্ট, এখানে বসে তুমি দেখছো, হয়তো ট্রেন চালাচ্ছ না, ওখানে দেখছো। এবার তুমি এ পয়েন্টে আছো, যখনই তুমি প্ল্যাটফর্মটাকে ক্রস করলে সাথে সাথে তোমার পজিশনটা কোথায় এসছে দেখো ভালো করে। আমি যে ছবিটা এঁকেছি ভালো করে দেখো এই পজিশনটা কোথায় এসছে। এবার যদি লক্ষ্য করো আগের এই পজিশন আর বর্তমানে এই পজিশনের মধ্যে দূরত্বটা লক্ষ্য করো, তাহলে ক্লিয়ার ভাবে দেখতে পাবে যে দূরত্বটা যেটা হচ্ছে সেটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পুরোটা মিলে হচ্ছে, তাই না? ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে কি শিখলাম, যে যখনই বড় কোনো জিনিসকে আমরা অতিক্রম করব তখন ট্রেনের লেন আর প্ল্যাটফর্মের লেন দুটোকে একসাথে যোগ করে নেব। প্ল্যাটফর্ম হোক, টানেল হোক, বা হচ্ছে অন্য কোনো ট্রেন হোক, কারণ ঘটনাটা হচ্ছে একটা আরেকটাকে ক্রস করা মানে
বড় জিনিসকে ক্রস করা মানে দুজনের দৈর্ঘ্যটাকেই আমরা সেখানে অ্যাভয়েড করতে পারি, নিতে হবে আমার, ঠিক আছে? বুঝতে পেরেছো? সেখানে একটা ব্রিজও হতে পারে স্যার। বলো বলো। হ্যাঁ, ব্রিজও হতে পারে। বড় যে কোনো জিনিস মানে তোমাকে সব সময় যোগ করতে হবে দুটো রেজাল্টকে। একমাত্র কাঞ্চন মল্লিকের মতো কিছু হলে তখন সেগুলোকে অ্যাভয়েড করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। এইবার এই প্রবলেমটা যখন করতে যাব তখন কি করবো ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে প্রবলেমটা কি দিয়েছে তোমাকে? প্রবলেমটা দিয়েছে 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমার প্রথম টার্গেট হবে বাবা কিমি প্রতি ঘন্টা রাখা যাবে না, মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে শর্টকাট স্ট্র্যাটেজি, 90-র সাথে কত মাল্টিপ্লাই করবো? 5/18। 18 দিয়ে কাটলাম, 25 মিটার পার সেকেন্ড। আগে আমি কনভার্ট করে নিলাম যে 25 মিটার পার সেকেন্ড, এটা আগে পেয়ে গেলাম। এবার যাব আমি ফর্মুলায় বসাবো। ডিমান্ড কি? ডিমান্ড বলছে কত সময় লাগবে অতিক্রম করতে, কাকে না ট্রেনটা 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। চলো এসের জায়গায় কি লিখবো? এসের জায়গায় লিখবো ট্রেনটা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, লিখে ফেললাম এসের জায়গায়। ভির জায়গায় কি লিখবো? ভির জায়গায় লিখবো 25 মিটার পার সেকেন্ড মানে 25। টির জায়গায় কি লিখবো জানি না, তাহলে কি পাবো? টি টি মানে পাবো 120 আর 230 যোগ করলে হবে কত গো? 350 বাই 25। কাটাকাটি করব, কত দিয়ে কাটবে? 25 একে 25, 4, 14 সেকেন্ড আনসার। 14 সেকেন্ড আছে রাইট আনসার। বলো তো কে এমন আছো বুঝতে পারোনি? বুঝে গেলে সকলে কনফার্ম করো। এমন যদি কেউ থাকো বুঝতে পারোনি তাহলে মাইক্রোফোন অন করে বলতে পারো। তাই বলবেন তো কোন জায়গাটা বলো? আমি ফার্স্ট কি করলাম? এস এর জায়গায় এস ইকুয়াল টু ভিটি ফর্মুলাটা শিখেছি, তাই তো? বলো, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা জানি। সেখানে এসটা কত? এস মানে কি? যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তার মানে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো ট্রেনটার দৈর্ঘ্য 120, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230, তাহলে এস এর জায়গায় বসে দিলাম 350। বুঝেছো? বলো। এবার ভি দেওয়া আছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে স্যার বলেছে সব একই এককে থাকতে হবে, ঠিক আছে? 90 কিলোমিটার প্রতি ঘন্টা মানে সেটাকে আমাকে একক চেঞ্জ করতে হবে, মিটার পার সেকেন্ড। যেমন দেখো, এটা তো স্বাভাবিক না যে পুজোতে দেখা গেল সামনে দুর্গাপূজা আছে আর দুর্গাপুজোতে তোমার বাড়িতে দেখা গেল তোমাকে জামা আর প্যান্ট গিফট করেছে, ঠিক আছে? নতুন জামা নতুন প্যান্ট, আর তুমি কি করেছো? নতুন জামা পরেছো আর পুরোনো আমলের একটা প্যান্ট পরেছো, দিয়ে পুজো দেখতে গেছো। ভালো লাগবে দেখতে? ভালো লাগবে না। এই জন্য আমাকে কি করতে হবে? সব একই এককে নিয়ে যেতে হবে। সবাইকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো বা সবাইকে কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে যাবো, ওরকম করবো না, মিক্সড যেন না থাকে। এই জন্য এই যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা আছে তাকে আমরা সাথে সাথে চেঞ্জ করে মিটার পার সেকেন্ড করে রাখবো। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পরে কোশ্চেনে যাচ্ছিলাম। এরপরেও যদি অসুবিধা থাকে রেকর্ডিং ক্লাস দেখবে, ভিডিও স্টপ করে করে দেখবে। কোথাও ডাউট থাকলে আমাকে আবার বলবে। 800 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে 78 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটা 1 মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত? 800 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 78 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটা 1 মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত? কোনো শত্রুর সাথে সুড়ঙ্গেতে যাবে না, অন্ধকার হলেই মারধর খেয়ে যাবে, ঠিক আছে? 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটা 1 মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত? একটা সুড়ঙ্গকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস শুধু নিজের দৈর্ঘ্য হবে প্লাস দুটোর দৈর্ঘ্যই হবে। সুড়ঙ্গ একটা ট্রেন যখন একটা সুড়ঙ্গ মানে বিশাল বড় একটা, তো একটা সুড়ঙ্গকে যখন অতিক্রম করছে তার মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য তার সুড়ঙ্গের দৈর্ঘ্য। এবার কোশ্চেনের সুড়ঙ্গের দৈর্ঘ্য জানা নেই, তাহলে তুমি কি করবে? ওটাকে এক্স ধরে নাও। তাহলে 800 মিটার দীর্ঘ ট্রেন, সুড়ঙ্গের দৈর্ঘ্য এক্স ধরলাম, এই টোটাল দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। এটা কোথায় বসাবো? এস এর জায়গায়। ফর্মুলাটা সেই একটাই, এস ইকুয়াল টু ভিটি। এস এর জায়গায় বসিয়ে দিলাম। কোনো ডাউট? রিপ্লাই করো। না স্যার। না স্যার। এবার বলো, এবার বলো তো গতিবেগ কত দিয়ে আছে? 78 কিলোমিটার পার আওয়ার। 78 কিমি প্রতি ঘন্টা। মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত দিয়ে গুণ করব? স্যার 5/18 দিয়ে। 5/18 দিয়ে। একটা মজার বিষয় বলে দিই শোনো, অনেক সময় না
ক্যালকুলেশন করার সময় টিচার কি করে বা যিনি কোশ্চেন সেট করে ওনারা না একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মানে বেশিরভাগ 99% স্টুডেন্ট এই 78 কিমি প্রতি ঘন্টা এই ক্যালকুলেশনটাকে মিটার পার সেকেন্ডে কনভার্টটা অনেক আগে করে ফেলে, মানে প্রথমেই করে ফেলে। এই জিনিসটা টিচারের মাথায় আসে, তো কোশ্চেন যখন সেট করে ওরা কি করে না এইটা স্টুডেন্ট করে সময় নষ্ট করবে, তার জন্য এমন একটা নাম্বার দেয় যাতে কাটাকাটি না যায়। যেমন এই 78 × 5/18 এটা কাটাকাটি করতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে, হয়তো একটা দুটো কাটবে কিন্তু বাকিটা থেকে যাবে, একটা চাপ হয়ে যাবে। তো ইচ্ছে করেই এরকম ভাবে নাম্বার সাজিয়ে দেয় যাতে তুমি এখানে কাটাকাটি করতে গিয়ে কিছুটা সময় নষ্ট করে পারো। কিন্তু বুদ্ধিমানেরা এরকম ভাবে হাঁটে না। বুদ্ধিমানেরা কি করে, বুদ্ধিমানেরা এস ইকুয়াল টু ভিটি যে ফর্মুলা আছে সেখানে গিয়ে সব বসায়। এস এর জায়গায় গিয়ে বসালো 800 + x, ভির জায়গায় গিয়ে বসালো 78 ইন্টু মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করলো, তার সাথে টাইম 1 মিনিটে মানে 60 সেকেন্ড। মজার বিষয় হচ্ছে 60 এর সাথে 18 খুব তাড়াতাড়ি কেটে যায়, 6 × 3 = 18, 6 × 10 = 7, আর এখানে 3 এর সাথে দেখা যাচ্ছে 78 কাটছে, তো 3 × 2 = 6, 1 18, 3 × 6 = 18। এখন যদি দেখা যায় 26 আর 5 মাল্টিপ্লাই করলে কত হয় গো, 20 × 5 = 100, 6 × 5 = 30, মানে 130, তার সাথে আরেকটা শূন্য মানে 1300। ডান দিকে হচ্ছে 1300, বাম দিকে হচ্ছে 800 + x, তাহলে বলো তো সুড়ঙ্গটা কত হবে? 500। 800 + x, ডান দিকে আছে 1300, তাহলে বলো তো সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? x এর মান কত হবে? 800 কে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে 1300 - 800 মানে x এর মান 500 হয়ে যাবে। বলো তো, বুঝতে পারলে? স্যার এক্সট্রা কত দেন বলেন? এক্সটা জানি না সুড়ঙ্গের দৈর্ঘ্য, তাই লিখে পেলাম। আমাকে জানি যে আমরা যদি 1 মিনিটে সুড়ঙ্গকে অতিক্রম করি এই কথাটার মানে কি বোঝায় আগে সেটা বুঝতে হবে। যখনই বলবে যে অমুককে অতিক্রম করছে, তোমার প্রথম ট্রেনের প্রবলেম যখন করবে, প্রবলেমস অন ট্রেন, তখন সবসময় তোমার মাথায় এই জিনিসটা ঘুরবে, আরে এখানে কি দিয়েছে, কাকে অতিক্রম করছে। যদি দেখো যে একটা সুড়ঙ্গকে অতিক্রম করছে, একটা ব্রিজকে অতিক্রম করছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সাথে সাথে বুঝবে ট্রেনের দৈর্ঘ্যের সাথে ওই দৈর্ঘ্যটা নিতে হবে। আর যদি দেখো না একটা মানুষকে অতিক্রম করছে বা একটা সিগন্যালকে অতিক্রম করছে, সাথে সাথে বুঝবে ওখানে শুধু ট্রেনের লেন্থটা নিতে হবে, কোনো এক্সট্রা হবে। তো এখানে সুড়ঙ্গের দৈর্ঘ্য জানা ছিল না, কিন্তু 1 মিনিটে সুড়ঙ্গকে অতিক্রম করেছে। যখনই সুড়ঙ্গকে অতিক্রম করেছে কথাটার মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্যকে অতিক্রম করে। সুড়ঙ্গের দৈর্ঘ্য জানি না তাই তাকে এক্স ধরে নিয়েছি, তাই এস এর জায়গায় 800 + x লিখেছি। বুঝেছো? স্যার 60টা কেন গুণ করলেন? হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমাকে মিটার পার সেকেন্ডে সব নিয়ে যেতে হবে। আমি তো গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, কিন্তু সময়টা তো মিনিটে ছিল, আনসার তো মিনিটে চাইনি বাবা, আনসার তো জানি সব মিটার পার সেকেন্ডে থাকতে হবে। তো আমি যখন ভেলোসিটিকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি, তাহলে মিনিটটাকেও সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই 1 মিনিট মানে 60 সেকেন্ড বসানো। আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার একটা কথা বলছিলাম, স্যার এই যে আছে না স্যার যে দৈর্ঘ্য মিটারে, আর ধরুন স্যার এটা 78, স্যার এগুলো দেখেই বুঝতে হবে যে স্যার এটা আমাকে মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। ওই যে সেটা তো তুমি আগেই বুঝেছো, মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হয়, ছোট এক জায়গায় ছোট ভ্যালু দিয়ে গুণ করতে হয়, সেটা তো আগেই শিখিয়ে দিয়েছে। না স্যার আমি এখানে অন্য জিনিস বলছিলাম স্যার এই যে দেখুন স্যার এখানে প্রথমে শুরু হচ্ছে 800 মিটার লেখাটা, তারপর শুরু হচ্ছে 78 কিমি প্রতি ঘন্টা, তারপর স্যার লাস্টে এখানে বলছি 1 মিনিট, কিন্তু স্যার লাস্টে এই যে লাইনটা যে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটারে, এটা পাওয়ার জন্যই স্যার আমরা মানে এককগুলোকে সমান করলাম, এই জিনিসটা বলছিলাম স্যার। সবগুলো মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, কিন্তু আনসারটা মিটারে চাইছে। হ্যাঁ স্যার এটাই বলছিলাম। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার, স্যার আপনার বোঝানো খুব ভালো লাগছে স্যার ক্লাসটা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আমিও তোমাকে থ্যাংক ইউ বলবো, এতক্ষণ মন দিয়ে ক্লাসটা দেখছো। চলো নেক্সট পরে কোশ্চেনে যাচ্ছে। 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম 22 সেকেন্ডের ভিতরে, তো ট্রেনটার লেন্থ কত? বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম। তোমার মাথায় কি করবে যে বাবা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি বোঝায়? আমার মাথায় প্রথমে এটা করবে, ফর্মুলা একটা, এস ইকুয়াল টু ভিটি। বলো তো প্ল্যাটফর্মকে অতিক্রম মানে কি বোঝায়? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম। যখনই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার কে আননোন?
নিজের দৈর্ঘ্যই জানে না। তাহলে এক্স প্লাস 250 নিজের দৈর্ঘ্যটাকে এক্স নিয়ে নিলাম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 বলা আছে 250, তাহলে এক্স প্লাস 250 বসবে এস এর জায়গায়, কোনো ডাউট নেই আশা করি। এবার বলো ভি কে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি লিখবো? 90 ইন্টু 5/18, এবার 22 সেকেন্ড মানে 22 লিখে দিলাম। 18 5 90 কাটলো, 5 5 25 আর 22, বা 22 5 110, 550। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 550, তাই তো? ঠিক বললাম? রাইট হ্যান্ড সাইডে দেখো 550 আছে, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছ 550, আর লেফটে আছে 250, সেটা ওদিকে চলে এলে এক্স হয়ে যাবে 300। তার মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। বলো তো সকলে বুঝলে কিনা? বলো সকলে বুঝলে কিনা? স্যার একটু ক্যালকুলেশন পরীক্ষায় সফল সেই হবে কে কত ট্যালেন্টেড সে না। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় কত তুমি ট্যালেন্টেড সেটা না, কত সময় তুমি পড়তে পারছো, কতটা তুমি নিজের পিছনে টাইম দিচ্ছ, নিজের পড়ার পিছনে, এবং সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ দেখো ট্যালেন্ট কোথায় কাজে লাগে? কোনো কিছু বোঝার জন্য। তোমার অঙ্ক আর ইংলিশ বোঝার ব্যাপার থাকে, কিন্তু তাদের সিলেবাসটা এত লিমিটেড যে এটা যদি একটু মন দিয়ে শোনো, ভালো করে ক্লাস করো, তোমার আরামসে হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার আর ট্যালেন্টের প্রয়োজন হচ্ছে। তাহলে কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা। যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নেবে। তাহলে এখানে কত আছে? 250। ট্রেনের দৈর্ঘ্য জানা নেই, লিখে ফেললাম 90 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করব? 5/18, তার সাথে 22 সেকেন্ড করলাম, 18 5 90 পেলাম। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি পেলাম? 25 ইন্টু 22, 25 দুনে 50, হাত শূন্য হাতে 5, 25 দুনে 50 5 55। রাইট হ্যান্ড সাইডে 550, লেফট হ্যান্ড সাইডে 250 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 550 মাইনাস 250 হয়ে গেল 300। বলো তো বুঝেছো কিনা? হ্যাঁ স্যার এবার বুঝেছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আজকে সময় কম, আর একটা প্রবলেম করব, পরের দিন থেকে আমরা আবার ডিটেলসে ভালো করে পড়বো। আর একটা প্রবলেম আমরা করে নিচ্ছি, ভালো করে একটু দেখো, একটু নতুন টাইপের একটা প্রবলেম করে নিচ্ছি, লাস্ট প্রবলেম আজকের ক্লাসের, এবং একটু নতুন টাইপের, যা করলাম তার থেকে একটু আলাদা। ভালো করে শুনবে, মন দিয়ে। বলছি 140 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে একটা ট্রেন আছে যেটা 140 মিটার দীর্ঘ এবং তার গতিবেগ কত দিয়ে আছে? 60 কিমি প্রতি ঘন্টা। তার বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসছে যেটা হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা বেগে। তার মানে এখন গল্পটা আলাদা, দুটো ট্রেন আছে এবং অপোজিট। ছবিটা দেখে বুঝতে পারছো যে একটা আরেকটার অপোজিটে আছে। তাহলে একটা 60 কিমি প্রতি ঘন্টা, আরেকটা হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা বেগে আসছে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে, মানে বিপরীত যে ট্রেনটা আছে যেটা 40 কিমি প্রতি ঘন্টা বেগে, তার দৈর্ঘ্য কত? 160 মিটার। বলছে এই দুটো ট্রেন একে অপরকে ক্রস করতে কত সময় একে অপরকে অতিক্রম। তুমি শুধু আমাকে এই উত্তরটা দাও যে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করবে, এই কথাটার মানে কি বোঝায়? মানে এস এর জায়গায় তুমি কি লিখবে? এইটুকু বলো, এস এর জায়গায় কি লিখবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য। নিজের ট্রেনটা তো একটা লিখবো, দুটো ট্রেনের দূরত্ব যোগ হয়ে যাবে। দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। একটা 140 মিটার দীর্ঘ একটা ট্রেন, আর একটা 160 মিটার। যখন দুজন দুজনকে ক্রস করবে মানে অনেকটা ব্রিজের মতো ব্যাপারটা হয়ে যাবে। তো এরকম যখন দুজন দুজনকে ক্রস করবে মানে দুটো ট্রেনের লেন্থ নিতে হবে। তার মানে তোমার এস এর জায়গায় বসে যাবে কত? 140 আর 160, মানে 300 বসে যাবে এস এর জায়গায়। এস ইকুয়াল টু ভিটি ছিল ফর্মুলা, এস এর জায়গায় বসিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। টি কত দেওয়া আছে? টি জানা নেই, ওটাই বের করতে হবে, এটাই এখানকার ডিমান্ড। কিন্তু জানা আছে কি? জানা আছে ভির ভ্যালু। কিন্তু সমস্যা আছে, কি সমস্যা? একটা ট্রেন বলছে 60 কিমি প্রতি ঘন্টা বেগে আসছে, আর একটা আছে 40 কিমি প্রতি ঘন্টা বেগে। এখানে আবার দুটো কেস হয়, একটা অপোজিট হয় আর একটা একই ডিরেকশন হয়। দুটো ট্রেন একই দিকে যেতে পারে, আবার অপোজিট হয়। আমরা ব্লাড গ্রুপ ও পজিটিভের কথা অনেকে শুনেছি, প্রায়জনই শুনেছি ও পজিটিভ আছে। তো ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাই তো? স্যার আমি আছি। আচ্ছা, তো খুব ভালো। রেয়ার ব্লাড গ্রুপ, মানে এটা খুব কম পাওয়া যায়। আমরা জানি ও পজিটিভ ও নেগেটিভ, ওটা ও ব্লাড গ্রুপটাই একটু রেয়ার জানি আমরা। তো এই যে ও পজিটিভ ব্লাড গ্রুপ, এই কথাটা আমরা মাথায় রাখবো। মিনস ও ফর অপোজিট, মানে যদি দুটো ট্রেন
অপোজিট ডিরেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে গতিবেগ দুটোকে যোগ করে দেবে। অপোজিট ডিরেকশন হলে গতিবেগ দুটোকে যোগ করে দেবে, আর সেম ডিরেকশন হলে যদি দুটো একই দিকে যায় তাহলে তাদের গতিবেগটাকে মাইনাস করে দেবে। তাহলে এখানে ভির জায়গায় কত লিখবো কে বলতে পারবে? 100 স্যার 100। শুধু কি 100 লিখবো নাকি কোনো চেঞ্জিং এর গল্প আছে? স্যার 100 কিমি পার আওয়ার, সেটাকে স্যার মানে কিলোমিটার পার আওয়ারে করতে হবে মানে। সবার প্রথমে আমি লিখবো, দেখো A = VT ছিল ফর্মুলা, সবার প্রথমে আমি এস এর জায়গায় লিখবো 140 + 160, মানে দুটো টেনের লেন্থ, এটা বসিয়ে দিলাম, এগুলো মিটারে ছিল। এবার ভি এর জায়গায় লিখলাম অপোজিট ডিরেকশন, ও পজিটিভ, তাই 40 + 60। কিন্তু মজার বিষয় কি, এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাই তোমাকে শেখানো আছে যে কিলোমিটার প্রতি ঘন্টাকে সবসময় কিসে কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে, কারণ আনসারটা সেকেন্ডে চাইছে, তাই কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করতে হবে। এবার ক্যালকুলেশন, 140 আর 60 যোগ করলে কত হয়? বাম দিকে 300, ডান দিকে 100 × 5/18, কিছু কি কাটবে? ইনটু টি। যতগুলো ক্যালকুলেশন আছে সবকে বাম দিকে পাঠিয়ে দাও তোমার সুবিধার্থে। তাহলে কি হবে গো? 300-র সাথে কে গুণ হবে? 18, আর 100 আর 5 চলে যাবে নিচে, এটা সমান হবে টি। 100 × 300, তাহলে দাঁড়াচ্ছে কত? 54/5, আর 54/5 সেকেন্ড মানে কত? 10.8 54/5 মানে কত দাঁড়াচ্ছে? 10.8 সেকেন্ড নাকি? দেখে হ্যাঁ নাও, 10.8 হবে। 5 × 50 আর 5 × 8 5 × 50, 4.40, 5 × 40। বলো তো সকলে কি বুঝতে পারলে? এটা স্যার আরেকবার লাস্টেরটা উল্টে বোঝান দিলেন স্যার। একবার। আরেকবার বলছি, আরেকবার রিপিট করছি, আমি জানি আরেকবার repeat করতে হবে, আরেকবার রিপিট করছি। আরেকবার বলেন। দেখো আমার প্রথম কাজ কি, দুটো ট্রেন একজন আরেকজনকে ক্রস করছে, তাহলে এটা সবসময় মাথায় রাখো, এখানে অপোজিট সেম কোনো গল্প নেই। যখন দুটো বড় বড় জিনিস একটা আরেকটাকে ক্রস করবে, সেক্ষেত্রে এসের জায়গায়, দূরত্বের জায়গায় সবসময় যোগ করে বসাবো, সেখানে অন্য কোনো কিছু ভাবার নেই। এসের জায়গায় দুটো রেজাল্টকে যোগ করে বসাবো। এখানে প্লাস মাইনাস অনেকে গুলিয়ে ফেলে যে স্যার মনে হয় এগুলো যোগ হবে না বিয়োগ হবে, না না না, এসের জায়গায় সব সময় যোগ হবে, মানে দূরত্ব যখনই ক্রস করবে একজন আরেকজনকে, বড় বড় জিনিস আছে তো সেগুলো যোগ হয়ে যাবে, তাই এসের জায়গায় সব সময় যোগ হবে। এখানে অপোজিট ডিরেকশন বা সেম ডিরেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে 140 + 160, বাম দিকে 300, এটা নিয়ে কোনো ডাউট নেই। রিপ্লাই করো। না স্যার। এবার ডান দিকে ভির জায়গায় বসাবো। ভিতে কি বলা আছে? বলছে দুটো ট্রেন একজন আরেকজনকে অপোজিট ডিরেকশন থেকে ক্রস করছে, তো অপোজিট ভাবে মানে দুজন দুজনের মুখোমুখি হতে যাচ্ছে, এরকম ব্যাপার ছবিতে দেখতে পাচ্ছ। তো এরকম যদি ঘটনা হয়, অপোজিট ডিরেকশন হলে ও পজিটিভ, মানে গতিবেগ দুটোকে যোগ করে দেবো, সেটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ নিতে হবে, একজনের বেগ নিলে হবে না, দুজনের বেগ নিয়ে প্রবলেমটা করতে হবে। তো আপেক্ষিক বেগ নিতে হবে, মানে অপোজিট ডিরেকশন হলে তখন প্লাস করে দেবো। তাহলে 40 আর 60 কত? 100, কিন্তু সেটা কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। আমি সবসময় শিখেছি মিটার পার সেকেন্ডে, মানে সব একই এককে রাখতে হবে। তাহলে 100-কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে তার সঙ্গে কত গুণ করতে হবে? 5/18 তাই করলাম, আর টাইমটা জানি না, টাইমটা বের করবো। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? বাম দিকে দাঁড়ালো 300, ডান দিকে কত দাঁড়ালো? 100 × 5/18 ইন্টু টি। এবার যদি টি বের করতে চাই, টির পাশে যারা আছে তাদেরকে সব বাম দিকে পাঠিয়ে দাও। 18 নিচে আছে, ভাগ আকারে বামে গেলে গুণ হয়ে যাবে। 100 আর 5 উপরে আছে, বাম দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাই উপরে লিখলাম 300 × 18, নিচে লিখলাম 100 × 5, তারপর কাটাকাটি করলাম, আনসার দেবো। বলো বুঝলে কেন? প্রত্যেকে কি এই পর্যন্ত বুঝেছো? এটা কনফার্ম? হ্যাঁ স্যার। সবার ঠিকঠাক বোঝা গেছে তো? ভালো লেগেছে তো? হ্যাঁ স্যার, ক্লাস ভালো লেগেছে স্যার। হ্যাঁ স্যার। ভালো লেগেছে, দারুণ ক্লাস। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। আমরা পেড ব্যাচ শুরু করছি 15, 16, 17, 18 হয়ে যাওয়ার পর 20 তারিখ থেকে পেড ব্যাচ শুরু হবে। 19 তারিখ তোমার ভর্তি শুরু হবে। 19 তারিখ মানে তুমি 18 তারিখে ডেমো ক্লাসের পরে পেমেন্ট ডিটেলস সব গ্রুপে দিয়ে দেওয়া হবে।
আগে 4টে ক্লাসে ডেমো করে নাও। তারপর যদি তোমাদের মনে হয় কোনো টিচার চেঞ্জ করা দরকার আছে বা কোনো সাবজেক্টে একটু কঠিন লাগছে, তো রেকমেন্ড করবে আমাদেরকে, আমরা চেষ্টা করব, আমাদের কাছে টিচার অনেক আছে, আমরা ট্রাই করব অন্য কোনো টিচার দিয়েও ব্যবস্থা। ঠিক আছে স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলে ফেলো। হ্যাঁ স্যার, বলছিলাম একটা যদি মানে কিছু ফ্রি ক্লাস দিতেন স্যার, মানে দেখো অনেক তো গরিব পরিবারের ছেলে আছে স্যার, মানে তাদের আমরা জন্য গরিব আলাদা। পরিবারের কথা মাথায় রেখে সব রকমের ফিজ বানিয়ে রাখি, ঠিক আছে, যাতে দেখো চাকরিটা তোমাকে একবারই পেতে হবে। আর আমি আমার লাইফে দেখেছি যে যত বেশি গরিব হয় তারাই কিন্তু আগে চাকরি পায়, এটা বেশি দেখেছি। যারা যত গরিব তারাই আগে চাকরি পায়, এবং তার পিছনে তারা এটাই করে যতটুকু তার সামর্থ্য সেইভাবে পেমেন্ট করে পড়াশোনা করে। তাতে কি হয়, তাতে তার গায়ে লাগে, একটু গায়ে লাগা মানে সে তখন ভাবে যে না, আমি এখানে 200 টাকা দিচ্ছি কি 500 টাকা দিচ্ছি, যখন আমি এত পরিশ্রম করছি, এত আমার জীবনে একটা চাকরি দরকার, এত কষ্ট করে ইনকাম করছি, তো আমার এই টাকাটা যাতে বৃথা না যায়, তখন সে সিরিয়াসলি পড়ে। কিন্তু যাদের অঢেল টাকা থাকে না, তারা মানে তারা হবে হবে দূর, না হলে চলবে, আমার তো টাকা আছে, প্রবলেম করে। ঠিক আছে, অতএব তুমি দেখবে ওই টাকা নিয়ে ব্যাপারটা নয়, সিরিয়াস তারাই হয় যারা হচ্ছে গরিব পরিবারে বিলংস করে। এটা আমি মনে করি, আমি নিজে বহুত গরিব পরিবার থেকে এসেছি, তাই আমি ভালো করে জানি যে ওই কিন্তু বেশি আগে সফল হবে। তাই ওইসব না ভেবে পড়াশোনা করো, ডেমো ক্লাসগুলো দেখো, এবং 2-3 মাসের জন্য ওই ফ্রি ক্লাসের উপর ভরসা করে পরীক্ষা যেও না, ঠিক আছে, রিস্ক হয়ে যায়। ওকে চলো, স্যার গ্রুপে অ্যাড গুড নাইট, ভালো থেকো।